أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين الحمد لله আজকে আমরা পাওয়ার পয়েন্ট নিয়ে আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। পাওয়ার পয়েন্টের এ টু জেড কোথায় কি আছে সেই বিষয়গুলো দেখার চেষ্টা করব। পাশাপাশি পাওয়ার পয়েন্ট দিয়ে আমরা প্র্যাকটিক্যালি দু একটা প্রেজেন্টেশন তৈরি করার চেষ্টা করব। তো পাওয়ার পয়েন্টটা আমরা ওপেন করে ফেলি, তারপরে আমরা আলোচনা শুরু করি। পাওয়ার পয়েন্ট মাইক্রোসফট অফিস প্যাকেজের অন্তর্ভুক্ত একটা সফটওয়্যার। তো এই সফটওয়্যারের যদি এক কথায় কাজ বলি, আমরা এটা দিয়ে স্পেশালি অনেক কাজ করা যায়। স্পেশালি প্রেজেন্টেশনের স্লাইড তৈরি করা হয়। আপনি কোথাও একটা প্রেজেন্টেশন দিবেন, কোথাও একটা বক্তব্য দিবেন, আপনার বক্তব্যের ধারাটা যাতে ঠিক থাকে, লেগেসি যাতে মেনটেন হয়, এবং আপনি স্পেসিফিক টাইমের ভিতরে বক্তব্যটা শেষ করতে পারেন। পাশাপাশি আপনার অডিয়েন্সকে যাতে আপনার বক্তব্যের সাথে কানেক্টেড করতে পারেন, এই সব কিছু করার জন্য আমাদের যদি প্রেজেন্টেশন রেডি থাকে বা স্লাইড রেডি থাকে, তখন আমাদের জন্য এই কাজগুলো সহজ হয়। ভিজুয়ালি আমি অডিয়েন্সকে কিছু দেখাচ্ছি, তো এটা অনেক বেটার যে আমি শুধু মুখে বলছি। তো সেক্ষেত্রে আমরা প্রেজেন্টেশন স্লাইড তৈরি করি, এরপরে আমরা এটাকে প্রেজেন্ট করি। তো মূলত আমরা প্রেজেন্টেশন স্লাইডই তৈরি করব পাওয়ার পয়েন্ট দিয়ে। এর বাহিরেও আপনি পাওয়ার পয়েন্ট দিয়ে ডিজাইন করতে পারেন, পাওয়ার পয়েন্ট দিয়ে অ্যানিমেশন তৈরি করতে পারেন, পাওয়ার পয়েন্ট দিয়ে আপনি আপনার সিভি তৈরি করতে পারেন। এরকম চমৎকার সব কাজ আপনি পাওয়ার পয়েন্টে করতে পারেন। কিন্তু স্পেশালি আমরা প্রেজেন্টেশনের জন্য স্লাইড তৈরি করা পাওয়ার পয়েন্ট দিয়ে এটা শিখব। এবং ওয়ার্ল্ড ওয়াইড পাওয়ার পয়েন্ট এটার জন্য বিখ্যাত। যদিও এটার পরে এখন অনেক সুন্দর সুন্দর প্রেজেন্টেশনের টুলস চলে আসছে, যেমন আমরা নেক্সট ক্লাস থেকে ক্যানভা শুরু করব। ক্যানভাও চমৎকার একটা টুল। তো ওভারঅল আমরা যেহেতু বাংলাদেশি মানুষ, বাংলাদেশে অফিসিয়ালি এখনো পর্যন্ত পাওয়ার পয়েন্টের অনেক বেশি ভ্যালুজ আছে। পাওয়ার পয়েন্টকে পাওয়ার পয়েন্টের যে ফরম্যাটটা আছে, বা বেশ কিছু জায়গায় আপনার দেখবেন যে পাওয়ার পয়েন্ট নিয়েই আপনাকে কাজ করতে বলতেছে। তো সেক্ষেত্রে আমরা পাওয়ার পয়েন্ট নিয়েই আমরা আজকের ক্লাসটা কন্টিনিউ করব। তো পাওয়ার পয়েন্টের উদ্দেশ্যটা আমরা জানার চেষ্টা করলাম। দেখেন, এটা হচ্ছে আমরা পাওয়ার পয়েন্টের ইন্টারফেসে চলে আসছি। উপরের দিকে তাকাইলে একটু মনে হবে যে হ্যাঁ, এটা তো মাইক্রোসফট ওয়ার্ড বা মাইক্রোসফট এক্সেলের মতোই দেখতে। ঘটনা মোটামুটি কাছাকাছি। কিছু কিছু টুলস পাওয়ার পয়েন্টের, এই টুলসগুলো মাইক্রোসফট ওয়ার্ডের টুলসগুলোর সাথে মিলবে। যেমন ধরেন যে আমরা এখানে ক্লিপবোর্ড, এটা মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট সব জায়গায় দেখছি এই ক্লিপবোর্ডটা আছে। এই যে এখানে ফন্ট, হ্যাঁ, এখানে প্যারাগ্রাফ। যদিও এখানে বেশ কিছু জিনিস আসছে যেগুলো পাওয়ার পয়েন্টের জন্য নতুন, মানে ওয়ার্ডের সাথে মিলে না, স্পেশালি পাওয়ার পয়েন্টের জন্য। এখানে এডিটিং আবার ঠিক আছে। এখানে মেনু দেখেন, ইনসার্ট আছে। ঠিক আছে, এই ইনসার্ট মেনুটাও কিন্তু আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যেভাবে দেখছিলাম মোটামুটি অনেকটাই মিলে যায়। তো আমরা আহ, যে বিষয়গুলো ওয়ার্ডের সাথে মিলে সেই বিষয়গুলো অ্যাভয়েড করব, আর যে বিষয়গুলো নতুন সেই বিষয়গুলো একটু ফোকাস করব, তা আমাদের যাতে রিপিট না হয়ে যায়। তো দেখেন, প্রথম যে বিষয় পাওয়ার পয়েন্টে উদ্দেশ্যটা আমাদের ক্লিয়ার। আমরা প্রেজেন্টেশন স্লাইড তৈরি করতে চাই। এখন এই যে স্লাইড তৈরি করব, একটা প্রেজেন্টেশনের ভিতরে তো মাল্টিপল স্লাইড থাকতে পারে। যেমন ধরেন যে আমি একটা প্রেজেন্টেশন দিচ্ছি 1 ঘন্টার, 1 ঘন্টার ভিতরে আমার টোটালি 10টা স্লাইডে প্রেজেন্টেশনটা দিতে হবে। ওকে, এই যে যেই কাজটা, এই কাজটা আমার 10টা স্লাইড লাগবে একটা প্রেজেন্টেশন ফাইলের ভিতরে।
তো নতুন নতুন আমার স্লাইড কিভাবে তৈরি করতে হয় এটা আমরা আগে শিখি। যেমন আমার এইখানে অলরেডি একটা স্লাইড আছে। এইখানে স্লাইডের থাম্বনেইলটা দেখা যায়, মানে ছোট করে আর কি। আমার এখানে টোটালি যে কটা স্লাইড আছে এই ফাইলে, সবগুলো এখানে নিচে নিচে ছোট করে দেখা যায়। তো নতুন স্লাইড তৈরি করতে হলে কি করতে হয়, এই যে এইখানে দেখেন স্লাইড একটা প্যানেল আছে। এইখান থেকে এই যে নিউ স্লাইডে ক্লিক করতে হয়, তাহলে নতুন একটা স্লাইড তৈরি হবে। আবার ক্লিক করলে আরেকটা তৈরি হবে। অথবা সংক্ষেপে যদি বলি, এইখানে আপনি ক্লিক করে যদি কিবোর্ড থেকে এন্টার চাপেন তাহলে আরেকটা নতুন স্লাইড তৈরি হবে। ওকে, খুবই সহজ। স্লাইড তৈরি করা শিখে ফেললাম আমরা। এবার আসেন স্লাইড যদি ডিলিট করতে চাই, তাহলে যেই স্লাইডটা ডিলিট করতে চাই সেই স্লাইডে ক্লিক করে ব্যাক স্পেস চাপবো, তাহলে এটা ডিলিট হবে। ব্যাক স্পেস চাপবো, তাহলে ডিলিট হবে। ওকে। তো এই হচ্ছে সিস্টেম, যে স্লাইড তৈরি করা এবং স্লাইড ডিলিট করা। এবার আসেন স্লাইডে লেআউট আছে বিভিন্ন। যেমন দেখেন এখানে লেআউট আছে। লেআউট বলতে যেমন ধরেন এইখানে ফার্স্ট লেআউট যেটা আছে, সেটাতে আপনি একটা টাইটেল অ্যাড করতেছেন এবং হচ্ছে একটা সাবটাইটেল অ্যাড করতেছেন। এরপরের একটা লেআউট দেখেন, এইখানে হচ্ছে একটা টাইটেল অ্যাড করতেছেন এবং এইখানে কিছু কন্টেন্ট অ্যাড করতেছেন। টেক্সট অ্যাড করতে পারেন, ছবি অ্যাড করতে পারেন। তারপরে এইখানে স্মার্ট গ্রাফিক্স, অথবা আহ, এইখানে দেখেন ভিডিও অ্যাড করতে পারতেছেন, টেবিল অ্যাড করতে পারতেছেন, চার্ট অ্যাড করতে পারতেছেন। ঠিক আছে। তো এখানে আমরা বিভিন্ন রকমের লেআউট আছে। যেমন এখানে সেকশন হেডার, প্রথমটা যেটা আমরা ছিল ফার্স্ট টাইটেল স্লাইড, অর্থাৎ আপনার ইন্ট্রোডাকশন স্লাইড যেটাকে বলে, প্রথমেই যে স্লাইডটা আসে সেটা। এরপরে আছে এখানে টু সাইড কন্টেন্ট, দুই সাইডে আপনি কম্পেয়ার করে দেখাতে পারেন। এরপরে হচ্ছে কম্প্যারিজন। তারপরে হচ্ছে টাইটেলস অনলি, বাকিটা আপনি নিজের মতো করে সাজিয়ে নেবেন। এরপর আছে ব্লাঙ্ক, কিছুই নেই, সবকিছু আপনি নিজের মতো করে সাজিয়ে নেবেন। ঠিক আছে। এরপরে আছে হচ্ছে কন্টেন্ট উইথ ক্যাপশন। হ্যাঁ, পিকচার উইথ ক্যাপশন। এই যে বিভিন্ন লেআউট আপনার এখানে আছে, এখান থেকে যে কোনো লেআউট নিয়ে আপনি কাজ শুরু করতে পারেন। ওকে। তো আমরা যেটা করব, এই লেআউট থেকে তো আমরা ইজিলি করতে পারি। আমরা এই লেআউট দিয়ে কিভাবে কাজ করতে হয় সেটা তো শিখবই। পাশাপাশি এই লেআউটের বাইরে গিয়ে আমরা যদি নিজেদের মতো করে কাজ করতে চাই, একেবারে 100% নিজেদের লেআউটে, সেটা কিভাবে করতে হয় সেটাও আমরা শিখব। ওকে। তো এখান থেকে আমরা লেআউট চেঞ্জ করতে পারি, অথবা নতুন একটা স্লাইড যখন নিব তখনই বলে দিতে পারি যে এটা কোন লেআউটের হবে। নিউ স্লাইডে গিয়ে এই যে উপরে ক্লিক করবো না, দেখেন স্লাইডে কিন্তু দুইটা জায়গা, একটা হচ্ছে উপরের দিকে, এখানে ক্লিক করলে নতুন একটা বাই ডিফল্ট লেআউট সহ আপনার স্লাইড তৈরি হয়ে যাবে। আর যখন আপনি এইখান থেকে ক্লিক করবেন তখন নতুন স্লাইডের লেআউট চেক করার, মানে চেক করে সিলেক্ট করতে পারবেন যে আমি নতুন স্লাইড যেটা হবে সেটাও ব্ল্যাঙ্ক হবে আমার। দেখেন দুইটা স্লাইডে আমাদের কিন্তু ব্ল্যাঙ্ক, একেবারে ফাঁকা। ওকে। তো আমরা স্লাইড তৈরি করা শিখে ফেললাম, যে কিভাবে স্লাইড তৈরি করতে হয়। এবার আসেন এই স্লাইডে আমার ডিজাইনের ইস্যু আছে। ঠিক আছে। সেই স্লাইডটা আমরা কিভাবে ডিজাইন করব, স্লাইড ডিজাইনের জন্য আমরা চলে যাব এই যে ডিজাইন, এইখানে। তো স্লাইড ডিজাইন করার জন্য আমার দুইটা বিষয় আছে। এক হচ্ছে এইখানে বেশ কিছু ডিজাইন রেডি আছে, সেই রেডিমেড ডিজাইন আমরা চাইলে ইউজ করতে পারি, এটা একটা বিষয়। অথবা আমরা নিজেদের মতো করে ডিজাইন করতে পারি। দেখেন একটু খেয়াল রেখেন যে আমরা প্রথমে স্লাইড তৈরি করলাম, এবার স্লাইড ডিজাইন করতে পারি। তো স্লাইড ডিজাইন করার জন্য এখান থেকে একটা থিম তৈরি করব, সিলেক্ট করব। দেখেন এখানে অনেকগুলা থিম আছে, যেটা পছন্দ হয় সেটা আমরা সিলেক্ট করব। অথবা আমরা নিজেদের মতো করেই আমরা স্লাইড কাস্টমাইজ করে নিতে পারি। থিমের কনসেপ্টটা কি? থিমের কনসেপ্ট হচ্ছে আপনি যখন একটা থিম ইউজ করবেন, আপনার সবগুলা স্লাইড এই থিমে হয়ে যাবে। ঠিক আছে। যেমন ধরেন যে আমরা এখান থেকে এই যে এই থিমটা ইউজ করলাম, দেখেন আমার যে দুইটা স্লাইড ছিল, দুইটা স্লাইডে কিন্তু এই থিমে হয়ে গেছে। এবার আপনি যদি, আমি এখান থেকে একটা ডিলিট করে দিই, হোমে আসেন, হোম থেকে ওই যে একটু আগে লেআউট দেখছিলাম না, এবার দেখেন এই থিমের লেআউট কিন্তু আরো বেশি।
আগে লেআউট ছিল 8টা বা 9টা। এখন এইখানে দেখেন আপনার অ্যারাউন্ড হচ্ছে 15টার মতো লেআউট আছে। ঠিক আছে। তো এখান থেকে আমি ধরেন টাইটেল স্লাইডের লেআউটটা নিলাম। এই যে দেখেন টাইটেল স্লাইডের লেআউট চলে এসছে। তো এটা কিন্তু আগে আমরা যে প্লেন ডিজাইনটা ছিল আমাদের সেটার সাথে ম্যাচ করতেছে না। আমি যখন একটা থিম সিলেক্ট করছি, এখন সব এই থিমের উপর আপনার ডিজাইনগুলো হবে। তো পাওয়ার পয়েন্টের সবচাইতে সিম্পল এবং ইজিলি যদি সুন্দর একটা স্লাইড তৈরি করতে চান, প্রেজেন্টেশন তৈরি করতে চান, তাহলে সহজ সমাধান হচ্ছে আপনি ডিজাইনে আসেন, ডিজাইন থেকে যে কোনো একটা থিম পছন্দ করে ফেলেন। ধরেন যে আমার হচ্ছে ওইটা ভালো লাগতেছে না, আমি এই যে এইটা ইউজ করব। এই দেখেন, এখন কিন্তু আপনার সব কিছু এই থিমে চলে আসছে। এই যে এখানেও প্রায় 14টার মতো আছে। এক এক থিমে এক এক রকম লেআউট থাকতে পারে। ঠিক আছে, তবে মৌলিক কিছু লেআউট থাকে সবগুলাতেই। যেমন ধরেন যে এই যে টাইটেল স্লাইড, টাইটেল এন্ড কন্টেন্ট, হ্যাঁ, সেকশন হেডার, টু কন্টেন্ট, কম্পারিজন, টাইটেল অনলি, ব্ল্যাঙ্ক। এই মূল যে কয়টা আমরা 9টার মতো, এই 9টা মোটামুটি হচ্ছে সবগুলাতেই থাকে। তো একটা থিম আপনি এখান থেকে পছন্দ করবেন, পছন্দ করে আপনি আপনার মতো করে টেক্সট গুলা বসাবেন, বসায় হচ্ছে আপনি প্রেজেন্টেশন তৈরি করে ফেলবেন। এটা সবচেয়ে সহজ এবং ইজিয়েস্ট ওয়ে, মানে তুলনামূলক একেবারে প্লেনের চাইতে এটা ভালো। ঠিক আছে, একেবারে সাদা যদি নিতেন আপনি, একেবারে সাদা, তার চাইতে বেটার হচ্ছে আপনি কোনো একটা থিম এখান থেকে ইউজ করে ফেলেন। তাহলে দেখবেন যে অন্ততপক্ষে আপনার এই প্রেজেন্টেশনটা একটু হলেও ভালো লাগতেছে প্লেনের চাইতে। ওকে। তো এটা গেল হচ্ছে যদি আমরা এইখান থেকে কোনো একটা থিম ব্যবহার করে ডিজাইন করি। এরপরে আসেন, আমরা যদি থিম ব্যবহার করে ডিজাইন না করে নিজেদের মতো করতে চাই, তাহলে কি হবে? তাহলে হচ্ছে আমাদেরকে এইখান থেকে দুইটা অপশন আছে। এক হচ্ছে ব্যাকগ্রাউন্ড আমরা একটা চাইলে সেট করে দিতে পারি, যে ব্যাকগ্রাউন্ড আমাদের কি হবে। লেআউটগুলো তো তখন আর যা আছে এখান থেকে সেগুলোই ব্যবহার করবো, অথবা হচ্ছে ব্ল্যাঙ্ক ব্যবহার করব। ব্ল্যাঙ্ক ব্যবহার করলে তো একেবারে 100% আমাদের মতো করে কাজ করার সুযোগ আছে। তো এইখানে আপনি ব্যাকগ্রাউন্ডটা সেট করে দিতে পারেন, অথবা প্রত্যেকটা স্লাইডের জন্য আপনি আলাদা আলাদা কাস্টম ডিজাইন করতে পারেন। ব্যাকগ্রাউন্ড সেট করে আপনি দিতে পারেন যে এই ব্যাকগ্রাউন্ডটা সবগুলা স্লাইডে অ্যাপ্লাই হবে। ঠিক আছে। তো সেটা কিভাবে করে, ডিজাইন থেকে এই যে এইখানে দেখেন ফরম্যাট ব্যাকগ্রাউন্ড। তো ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য এইখানে মোটামুটি 4টা অপশন আছে। এক নম্বর হচ্ছে সলিড ফিল, মানে এই যে এখন যেটা আছে প্লেন একটা কালার। তো একটা কালারের ভিতরে এখন কি আছে, সাদা কালারটা দেওয়া আছে। ঠিক আছে। আপনারা এখনো এই যে 6:30 বেজে গেছে, কুইজ চাইতেছেন? ক্লাসে একটু মনোযোগ দেন, কুইজ তো সকালে হয়ে যায়, হ্যাঁ। আচ্ছা, তো এটা হচ্ছে সলিড ফিল। সলিড ফিল মানে হচ্ছে একেবারে সিঙ্গেল একটা কালারে আপনার ব্যাকগ্রাউন্ডটা হবে। তো এখন কি আছে, একটা দেখেন কালারের ভিতরে সাদা কালার দেওয়া আছে, এই কারণে সলিড ফিল, বা আপনার ব্যাকগ্রাউন্ডটা সাদা কালারে তৈরি করা। তো এখান থেকে আপনি ধরেন যে এইখান থেকে এই কালারটা দিয়ে দিলেন, তাহলে দেখেন আপনার ব্যাকগ্রাউন্ডের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমি যদি নতুন একটা স্লাইড তৈরি করি, নতুনটা কিন্তু আর ওই রকম না। ঠিক আছে। নতুনটা কেমন, নতুনটা হচ্ছে আপনার সাদা। ঠিক আছে। তো এই যে একটা স্লাইডের ব্যাকগ্রাউন্ড আমরা তৈরি করলাম, আমরা যদি এই ব্যাকগ্রাউন্ডটা সবগুলাতে অ্যাপ্লাই করতে চাই, তখন আমরা কি করবো, অ্যাপ্লাই টু অল, এইটাতে চাপ দিব। তাহলে দেখেন আমার এই যে দুইটা ছিল, দুইটাই সেম। নতুন আর একটা তৈরি করলে সেটাও এই যে এই ব্যাকগ্রাউন্ডেই আমরা কাজ করতে চাই। আপনারা কুইজ নিয়ে পড়লেন কেন? কুইজ হইলে সবার জন্য হয়েছে, কুইজ না হইলে কারোর জন্যই হয় নাই। আপনারা ক্লাসে কনসেন্ট্রেশন দেন, হ্যাঁ। কুইজ নিয়ে এর পরে আলোচনা হবে, ক্লাস শেষে আলোচনা হবে। ওকে। দেখেন, আমরা সলিড ফিল সিঙ্গেল একটা কালার দিয়ে এইভাবে ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারি। এরপর গ্রেডিয়েন্ট ফিল, আপনি চাইলে মাল্টিপল 2-3টা কালার মিলে ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারেন। দেখেন এইখানে গ্রেডিয়েন্ট কিছু প্রিফিট
প্রিসেট দেওয়া আছে, যে আমি এইটা দিলাম, অথবা হচ্ছে এখান থেকে আমি এই যে একটু ডার্ক টাইপের দিলাম, যেটা পছন্দ হয় সেটা দেন। অথবা কালার কাস্টমাইজ করতে পারেন, যে আমি হচ্ছে নিজের মতো করে একটা ই করব। এখানে দেখেন বেশ কয়েকটা কালার আছে, আহ, দুইটা কালার, তিনটা কালার বা চারটা কালার দিয়ে আপনি গ্রেডিয়েন্ট একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারেন। ওকে। এরপর পিকচার ও টেক্সচার, এগুলোতে গেল কালার দিয়ে, অথবা আপনি সরাসরি একটা ইমেজ ব্যবহার করতে পারেন ব্যাকগ্রাউন্ড হিসেবে। যেমন ধরেন যে আমি এখানে পাওয়ার পয়েন্ট। স্যার, স্যার দুইটা আবার তিনটা চারটা কালারের কম্বিনেশনটা একটু ভালো করে দেখালে ভালো। আচ্ছা, পাওয়ার পয়েন্ট ব্যাকগ্রাউন্ড ইমেজেস, ধরেন যে আমি হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটা ইউজ করতে চাই। ওকে, এটাকে আমরা হচ্ছে ডাউনলোড করি ডেস্কটপে। যদি এটা ইমেজ আকারে ডাউনলোড হচ্ছে না, আমরা ধরেন যে এইটাকে দেখি হয় কিনা। হুম, বিজি। তো দেখেন, আমরা হচ্ছে এইখান থেকে একটা পিকচার ইনসার্ট করি, ফর্মে ফাইল, ডেস্কটপে আমাদের এটা রাখছিলাম, এই যে বিজি। ওকে, ইনসার্ট। দেখেন, এই যে আমাদের ব্যাকগ্রাউন্ডে কিন্তু ওই ছবিটা সেট হয়ে গেছে। তো এটা যদি আমি প্রত্যেকটা স্লাইডে ইউজ করতে চাই, তাহলে অ্যাপ্লাই টু অল দিয়ে দিব। তখন আমি নতুন যখনই কোনো একটা স্লাইড তৈরি করব, তখন দেখবেন এই সেম ব্যাকগ্রাউন্ডে কাজ করতেছে। ইভেন আমি যদি এখান থেকে কোনো একটা লেআউটও নেই, তো সেই লেআউটও কিন্তু ঠিকঠাক আছে, কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমার মতো করে কাস্টমাইজ হয়েছে। ওকে। তো এখান থেকে আমরা চাইলে পিকচার ইউজ করতে পারি আমাদের ব্যাকগ্রাউন্ড হিসেবে। এরপরে যেটা আছে প্যাটার্ন, প্যাটার্নও চাইলে এখান থেকে বেশ কিছু প্যাটার্ন আছে, যেটা ইচ্ছে আপনি ইউজ করতে পারেন ব্যাকগ্রাউন্ড হিসেবে। এবার আসেন গ্রেডিয়েন্টটা নিয়ে একটু কথা বলি, ভাই যেহেতু বললো। গ্রেডিয়েন্টে আমরা এখান থেকে প্রিসেট ইউজ করতে পারি। তো সেটা তো এমনিতেই পারবেন, যেহেতু প্রিসেট তো ক্লিক করলেই হয়। এবার আসেন যে আমরা যদি কাস্টমাইজ নিজের মতো করে একটা গ্রেডিয়েন্ট বানাইতে চাই, তখন কি হবে? ধরেন যে আমি লাল সবুজের একটা গ্রেডিয়েন্ট বানাবো, ঠিক আছে? তাহলে আমার দুইটা কালারের কম্বিনেশন করতে চাই, এইখানে দুইটা হেড নেব। এই যে দুইটা হেড দেখেন, এগুলো এক একটা হেড। নতুন হেড যদি বানাইতে চান, তো এই যে প্লাস। আর যদি একটা হেড রিমুভ করতে চান, এখান থেকে এই যে ক্রস। ঠিক আছে? তো হেডে ক্লিক করেন, হেডে ক্লিক করে এই কালার থেকে আমরা কালার সিলেক্ট করে দিলাম রেড। ঠিক আছে? আবার এই সেকেন্ড হেড যেটা আছে, এই সেকেন্ড হেডে এসে কালার সিলেক্ট করে দিলাম হচ্ছে সবুজ। ওকে। এই যে দেখেন লাল সবুজের আমাদের গ্রেডিয়েন্ট তৈরি হয়েছে। তো এখানে আবার গ্রেডিয়েন্টের টাইপ আছে। যেমন দেখেন এটা উপরে নিচে, উপরে থেকে নিচের দিকে গ্রেডিয়েন্টটা আসছে। তো এখান থেকে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে দেখেন লিনিয়ার টাইপ, গ্রেডিয়েন্ট টাইপ লিনিয়ার দেওয়া আছে। এখান থেকে রেডিয়াল দিতে পারেন, কোনাকুনি হয়েছে এবার। ঠিক আছে? এবার রেক্টেঙ্গেল দিতে পারেন, তারপরে হচ্ছে পাথ দিতে পারেন। বেশ কয়েকটা অপশন আছে, এখান থেকে আপনি এখান থেকে সিলেক্ট করে চেঞ্জ করতে পারেন। ওকে। লিনিয়ারে গিয়ে আপনি আবার এখান থেকে ডিগ্রি, কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, ডিরেকশন, এইগুলো চেঞ্জ করতে পারেন। যে উপর থেকে নিচে বা নিচ থেকে উপরে বা কোনাকুনি, এই জিনিসগুলো আপনি কন্ট্রোল করতে পারেন। যেমন ধরেন যে একটু আগে যেটা ছিল, যে উপর থেকে নিচে, এখন যদি আপনি চান যে এই লাল কালারটা নিচে নিয়ে আসবেন, এটাকে উপরে নিয়ে যাবেন, তাহলে দুইটা ওয়ে হইতে পারে। এইখান থেকে দেখেন অলরেডি মানে নিচ থেকে উপরে একটা অপশন আছে। অথবা আপনি যেটা করতে পারেন, এখান থেকে উল্টাই দিতে পারেন, যে এটাকে এই পাশে নিয়ে আসলেন, এটাকে এই পাশে নিয়ে আসলেন। তাইলে আপনি এই কন্ট্রোলটা করতে পারতেছেন। তো ধরেন যে আপনি চাচ্ছেন যে এখানে আরেকটা কালার অ্যাড করবেন, লাল সবুজ, মাঝখানে হচ্ছে আপনি হলুদ একটা অ্যাড করবেন। এবং এইখানে দেখেন আপনি আরেকটা কন্ট্রোল কিন্তু আছে, যেটা হচ্ছে আপনি কোন কালারটাকে কত পার্সেন্ট রাখতে চান। ধরেন যে আপনি গ্রিনের কালার বাড়াইতে চান, তাহলে গ্রিনটাকে এইদিকে বাড়াই দেন। তো এদিকে যত বাড়াবেন তত আপনার গ্রিন বাড়তে থাকবে। ঠিক আছে? তো এখান থেকে আমরা আরেকটা অ্যাড করতে চাইলে এখানে ক্লিক করব, ক্লিক করলে আরেকটা অ্যাড হয়েছে কালার। এখানে আমি কালার দিয়ে দিলাম হচ্ছে হলুদ। ঠিক আছে? যদিও এই রকমের যে গ্রেডিয়েন্ট ইউজ হয়, বিষয়টা এরকম না সব সময়। গ্রেডিয়েন্ট আপনি আপনার মতো করে সুন্দর করে তৈরি করবেন। আমি জাস্ট সিস্টেমটা দেখাচ্ছি, হ্যাঁ? তো এখান থেকে আপনি কালার এভাবে পছন্দ করতে পারেন। আমি একটু কন্ট্রাস্টি কালার দেখাইলাম, যাতে বিষয়গুলো বোঝা যায় যে হ্যাঁ কালারটা চেঞ্জ হচ্ছে। ওকে।
তো এভাবে আপনি কাস্টমাইজ করতে পারেন, ট্রান্সপারেন্সি কমায় বাড়ায় চেক দিতে পারেন। যে ট্রান্সপারেন্সি কমাইলে কি হবে, ব্যাকগ্রাউন্ডের অন্য কোনো কালার যদি থাকে, সেই কালার বাই ডিফল্ট তো সাদা কালার থাকে, সেটা বের হয়ে আসে। হ্যাঁ, তো এইভাবে আমরা, তো ধরেন যে আমি হলুদ কালারটা রিমুভ করতে চাই, জাস্ট ক্লিক করে নিচের দিকে টান দিলেও হবে, হলুদ কালারটা আপনার রিমুভ হয়ে গেল। তো এইভাবে মাল্টিপল কালার দিয়ে আপনারা ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়েন্ট ফিলের মাধ্যমে তৈরি করতে পারেন নিজেদের মতো করে কাস্টমাইজ। ওকে, তো এটা গেল আমাদের ডিজাইন থেকে। আমরা কোনো একটা থিম নিয়ে কাজ করতে পারি, অথবা এখান থেকে ব্যাকগ্রাউন্ড নিজেদের মতো করে একটা ব্যাকগ্রাউন্ড কোথাও থেকে নামাইতে পারি, অথবা যদি আমি ডিজাইনার হই, নিজের স্লাইডের জন্য একটা ডিজাইন করে নিতে পারি। তো সেটা যেভাবেই হোক, এখানে ব্যাকগ্রাউন্ড সেট করার অপশন আছে। আমরা চারটা জিনিস দেখলাম, একটা হচ্ছে প্লেন কালার, একটা গ্রেডিয়েন্ট ফিল, দুই তিনটা কালার মিলে, এরপরে ছবি, আর একটা হচ্ছে প্যাটার্ন ফিল। এই চারটা জিনিস দিয়ে হুম। আমরা ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারি। ওকে, তো আমরা যদি একটু খেয়াল করি, যে প্রথমে আমরা স্লাইড তৈরি করা শিখলাম, এরপরে হচ্ছে আমাদের এই স্লাইড কিভাবে ডিজাইন করতে হয়, সেট আপ করতে হয়, সেই জিনিসটা আমরা দেখলাম। ওকে, এবার আসেন, আমার তো স্লাইড তৈরি হয়ে গেল, স্লাইডের ডিজাইনের সম্পর্কে ভালো আইডিয়া হয়ে গেল। আমরা চাচ্ছি যে এবার স্লাইড তো শুধু ডিজাইন করলে হবে না, আমাদের এখানে স্লাইডে তো দেখেন এই যে আমাদের ওই অ্যাপ্লাই টু অল দেওয়া ছিল, এই কারণে কিন্তু আমার এইটা চলে আসছে। নতুন স্লাইড তৈরি করলে ওই ব্যাকগ্রাউন্ড সহ চলে আসছে। তো আমি চাইলে স্পেসিফিক এটাকে ধরে সলিড কালার সাদা করে ফেলতে পারি। বাই ডিফল্ট সবগুলোতে ওইটাই অ্যাপ্লাই হবে, আমি চাইলে স্পেসিফিক ধরে ধরে চেঞ্জ করতে পারি। তো এখন যেটা, সেটা হচ্ছে আমার তো স্লাইড ডিজাইন করলে হবে না, এবার আমার কন্টেন্টের পালা। তো স্লাইডে সাধারণত কি কি হয়, এখান থেকে কোন একটা লেআউট যদি নেন, সেটা তো হয়ে গেল, সেটা নিয়ে আমাদের কোনো কনসার্ন নাই। আপনি এখানে লেআউট নিলে সেগুলো দিয়ে কাজ করতে পারবেন। আমরা হচ্ছে চাচ্ছি একেবারে ব্ল্যাঙ্ক, পিওর, জিরো থেকে একটা স্লাইড যদি নিজেদের মতো করতে চাই, তাহলে কি করতে হবে? দেখেন আমাদের এখানে স্লাইডে যদি কোনো কন্টেন্টের যদি কথা বলি, আমার কি কি কন্টেন্ট লাগে? আমার টেক্সট লাগে, লেখালেখি, তারপরে ছবি অ্যাড করা লাগে, অথবা হচ্ছে শেপ অ্যাড করা লাগে, টেবিল অ্যাড করা লাগে। এই সব কিছু আমরা ইনসার্টে পাবো। হ্যাঁ, পাওয়ার পয়েন্টে সরাসরি আপনি কিছু লিখতে পারবেন না। মাইক্রোসফট ওয়ার্ডে যেমন আপনি কিছু না কিছু লিখতে পারতেছেন যে কোনো জায়গায় বসে, কারণ ওইটা লেখালেখিরই একটা টুলস বা সফটওয়্যার। কিন্তু পাওয়ার পয়েন্টে সরাসরি আপনি এখানে চাইলেই লিখতে পারবেন না। ঠিক আছে, তো লেখার জন্য আমার টুলস কি কি আছে, ইনসার্ট থেকে আমরা চাইলে টেক্সট বক্স ইউজ করতে পারি। ঠিক আছে, এই যে টেক্সট বক্স, অথবা ওয়ার্ড আর্ট ইউজ করতে পারি, অথবা আমি একটা শেপ ইউজ করে শেপের ভিতরে লিখতে পারি। তো এইভাবে আমাকে লিখতে হবে। তো টেক্সট বক্সটা স্পেশাল, যেমন ধরেন যে আমার যে লেআউটগুলো আছে, একটু খেয়াল করেন এইখান থেকে, এই লেআউটগুলোতে যে লেখার অপশনগুলো দিছে, এইগুলো কিন্তু এই যে টেক্সট বক্সের মাধ্যমেই দিছে। ঠিক আছে, এইগুলো টেক্সট বক্সের মাধ্যমে দেওয়া আছে, যদিও এটা প্লেস হোল্ডারের মাধ্যমে দেওয়া মাস্টার স্লাইড থেকে। তো এইটা আমরা যদি আমাদের মতো করে একটা টেক্সট অ্যাড করতে চাই, তাহলে সুন্দর সমাধান হচ্ছে আমরা এখান থেকে টেক্সট বক্স নিব, নিয়ে এখানে টেক্সট বক্স ক্রিয়েট করে আমরা লিখে ফেলবো দিস টাইটেল। ওকে, এই যে আমরা একটা লেখা লিখে ফেললাম। দেখেন আমার কিন্তু টেক্সট বক্স ছাড়া বা যে কোনো অপশন বললাম, এর বাইরে লেখার কোনো সুযোগ নেই। তাহলে আমাকে এই সিস্টেমে আমাকে লিখতে হবে। ওকে, এটা গেলে হচ্ছে আমি চাইলে আমার স্লাইডে লেখা অ্যাড করতে পারি। এরপরে আসেন, আমার যেটা দরকার সেটা হচ্ছে, লেখা দিয়ে তো আমার শুধুমাত্র কাজ হয় না, আমার এখানে দরকার হয় ইমেজ। এখান থেকে আপনি ইনসার্টে গেলে ফটো বা পিকচার ইনসার্ট করতে পারেন, অথবা সরাসরি আপনি ফটো অ্যালবাম ইনসার্ট করতে পারেন। তো আমরা পিকচার ইনসার্ট করে এখান থেকে দিস ডিভাইস, ধরেন যে আমি এখানে একটা পিকচার ইনসার্ট করব। আমরা দেখি ডাউনলোডসে কোনো পিকচার আছে কিনা। পিকচার ডেস্কটপ থেকে এইটাকে আমি পিকচার হিসেবে হিসেবে ইনসার্ট করি। এই যে আমার পিকচার কিন্তু ইনসার্ট হয়ে গেছে। ওকে, তো এইভাবে আপনারা পিকচার তো মাইক্রোসফট ওয়ার্ডে যেভাবে ইনসার্ট করা শিখছি আমরা, সেম, আলাদা কিছু নাই। তবে একটা জিনিস আছে এখানে, সেটা হচ্ছে আপনি চাইলে ফটো অ্যালবাম ইনসার্ট করতে পারেন। মাল্টিপল 10-15টা ছবি একসাথে ইনসার্ট করতে চাচ্ছেন, সেইটা করার সুযোগ আছে। ঠিক আছে,
তো আমাদের যেগুলা দরকার হয় সেগুলা যদি আমরা একটু খেয়াল করি, একটা হচ্ছে ছবি, ছবিতে আমরা অ্যাড করলাম। পাশাপাশি আমাদের ডিজাইন সাপোর্টের জন্য আমাদের শেপ দরকার হবে। পাওয়ার পয়েন্টে যদি আপনি শেপের কাজ ভালো না পারেন, তাহলে আপনার ডিজাইনগুলো খুব ইন্টারাক্টিভ করা মুশকিল। ঠিক আছে, এখানে আপনি শেপের পার্টটা করতে হবে। ঠিক আছে, এখান থেকে দেখেন আমরা একটা শেপ নিলাম। এই যে এটার ব্যাকগ্রাউন্ডে আমি এই শেপটা দিয়ে দিলাম। ওকে, তো ব্যাকগ্রাউন্ডের শেপ দিলাম, কিন্তু এটা তো লেখার উপরে চলে আসছে। তো এই শেপের আলোচনা তো আমরা ইয়াতে করে আসছি মাইক্রোসফট ওয়ার্ডে। এটাকে নিচে নিতে হবে কিভাবে? এখান থেকে একেবারে টু ব্যাক, সব কোথায়, সব কিছু নিচে দিয়ে দিলাম এটাকে। এতে কি হলো, আমার লেখাটা উপরে উঠে আসলো। এবার আমি ধরেন যে, যেহেতু লেখার কালার হচ্ছে কালো, ব্যাকগ্রাউন্ডও যদি আমরা ডার্ক টাইপের কালার দিই তাহলে তো জিনিসটা ফুটতেছে না। তা আমি হচ্ছে লাইট টাইপের কালার দিতে পারি। এখান থেকে আমি আউটলাইন, নো আউটলাইন করে দিলাম। তো এই যে যে আমি একটা শেপ ব্যবহার করলাম, এখানে তো একটা কেসে দেখাইলাম যে আমার হচ্ছে শেপটা প্রয়োজন হবে এবং শেপটা আমার কন্টেন্টের একটা পার্ট। আমরা একটু পরে একটু প্র্যাকটিক্যালি দু একটা স্লাইড তৈরি করে দেখার চেষ্টা করব। তখন হচ্ছে আমাদের এই শেপ দিয়ে বেশ কিছু কাজ করার সুযোগ হবে। ওকে, তাহলে আমাদের কন্টেন্টের যদি আইডিয়া চিন্তা করি, আমার কন্টেন্টে টেক্সট প্রয়োজন হয়, সেইগুলো আমরা টেক্সট বক্স দিয়ে করব, কভার করব। এরপরে আমাদের হচ্ছে ইমেজ দরকার হয়, ইমেজ তো আমরা ইনসার্ট থেকে কিভাবে অ্যাড করতে হয় সেটা জানি। এরপরে হচ্ছে শেপ। বাকি জিনিসগুলো কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডে যা যা ছিল অনেক কিছু এখানে আছে। যেমন আপনার হচ্ছে স্মার্ট আর্ট দরকার, চার্ট দরকার, এগুলো অলরেডি আমরা দেখে আসছি। ঠিক আছে, সেম এইখানে টেবিল দরকার, এইখানে আপনি টেবিল তৈরি করতে পারবেন। সবকিছু এখানে আছে। এর বাইরে আপনি, যেহেতু এটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, এখানে আপনি চাইলে অডিও ভিডিও অ্যাড করতে পারেন। ভিডিও, অডিও অ্যাড করতে পারেন। ভিডিও আপনি এখান থেকে আহ, আপনার কম্পিউটার থেকে অ্যাড করতে পারেন, স্টক ভিডিও অ্যাড করতে পারেন, অথবা অনলাইন থেকে কোনো একটা ভিডিও অ্যাড করতে পারেন। তো এই অপশনগুলো সবগুলা না থাকলেও সমস্যা নেই। দিস ডিভাইস বা আপনার কম্পিউটার থেকে, ফ্রম কম্পিউটার, এই অপশনটা সবার কাছেই থাকবে। ঠিক আছে, স্টক ভিডিওস বা অনলাইন ভিডিওস এগুলো আগের ভার্সনগুলোতে নাও থাকতে পারে, সমস্যা নেই। আপনি স্টক ভিডিওস আগে আপনার কম্পিউটারে নামাবেন, নামায় তারপরে এখানে ইউজ করবেন। ওকে, অডিও চাইলে অ্যাড করতে পারেন সরাসরি আপনি আপনার কম্পিউটার থেকে অডিও আহ, এখানে ওপেন করতে পারেন, অথবা আপনি এখানে রেকর্ডও করতে পারেন। যেমন ধরেন যে আমরা একটু যদি রেকর্ড করি, এই যে রেকর্ডের প্যানেল চলে আসছে, আমি এখানে রেকর্ডে চাপ দিই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এটা একটা রেকর্ড করা হচ্ছে। এই যে দেখেন আমাদের অডিও কিন্তু রেকর্ড চলে আসছে। তো এটাকে আপনি কোথায় বসাবেন সেটা আপনার পছন্দ অনুযায়ী জায়গায় বসাইতে পারেন। আমরা প্লে দিই। যদি আমাদের সাউন্ডটা মেবি শেয়ার করা নেই, এই কারণে সাউন্ডটা শুনতে পাবেন কিনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আমি শুনতে পাচ্ছি কারণ আমি তো সরাসরি দেখতেছি। আমি সাউন্ড সহ প্রয়োজন শেয়ার করি। এই যে এখানে দেখেন না, এবার আপনার সাউন্ড শুনতে পাবেন আতুল্লাহ। এটা একটা রেকর্ড করা হচ্ছে, দেখছেন? এই যে অডিও কিন্তু আমি সরাসরি এখান থেকে রেকর্ড করলাম। ওকে, তো আমরা অডিও অ্যাড করতে পারি, ভিডিও অ্যাড করতে পারি। ধরেন যে আমরা যদি একটা ভিডিও অ্যাড করে দেখাই। ভাই রেকর্ড কোন অপশন? জি। রেকর্ড আর কি কোথা থেকে করছেন? বুঝতে পারি। আচ্ছা, ক্লাস শেষে প্রশ্ন করেন, এটা তো ভিডিও আছে। আবার ক্লাস শেষে আমি আবার দেখাবো, হ্যাঁ? তাহলে আমাদের টপিক গুলো কভার হবে না শেষ সময়। তা আমরা ভিডিও থেকে একটা ভিডিও দেখাই, নাহলে আবার কনফিউশন থেকে যাবে। আমরা নতুন একটা স্লাইড নেই এখানে এসে। তো আমরা এখানে একটা ভিডিও অ্যাড করতে চাই। এখান থেকে ধরেন যে দিস ডিভাইস, আমার কম্পিউটারে দেখি কোনো ভিডিও আছে কিনা। ডাউনলোডসে যাই, ডাউনলোডসে ভিডিওতে গিয়ে এইখানে ধরেন যে এখানে আমাদের অনেকগুলা ভিডিও আছে। তো ধরেন যে তাফিম, এটাকে আমরা ইনসার্ট করি। এই যে এখানে একটা ভিডিও চলে আসছে, হ্যাঁ? তো এই ভিডিওটাকে আমরা চাইলে, এখন দেখেন ফুল স্ক্রিনে আসছে। আমি যদি ছোট করতে চাই তাহলে কি করবো, এখান থেকে ধরে যে কোনো একটা কর্নার ধরে আমরা ছোট করব। ওকে, এবার পজিশনের ক্ষেত্রে তো আমরা যে কোনো জায়গায় বসাইতেই পারি। এখানে প্লে বাটনে চাপ দিলে এটা আপনার প্লে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি রুহুল আমিন। ঠিক আছে, তো এই ভিডিও ইনসার্ট করা, অডিও ইনসার্ট করা, এগুলা খুবই সহজ কাজ। আপনি জাস্ট এখান থেকে ইনসার্টে আসবেন,
ইনসার্টে এসে ভিডিও অ্যাড করতে চাইলে কোথা থেকে অ্যাড করতে চান সেটা দেখাবেন। অ্যাড করে আপনার এরপরে ভিডিওটাকে রিসাইজ করবেন যে আপনি আহ, হচ্ছে স্কেলিংটা ছোট বড় করতে পারেন। এরপরে অডিওটা আবার একটু দেখাই প্রয়োজনে। অডিও আপনি কম্পিউটার থেকে অডিও অ্যাড করতে পারেন, অথবা রেকর্ডে চাপ দিলে আপনার এই যে রেকর্ডের প্যানেলটা আসছে। ঠিক আছে, রেকর্ডের নাম দিতে পারেন আপনি যে কোনো একটা। এরপরে এই যে রেকর্ড বাটনে চাপ দিলে আপনার রেকর্ডটা হবে। আমরা আবার একটা রেকর্ড করে দেখাচ্ছি। এখানে সেকেন্ড উঠতেছে এবং বোঝা যাচ্ছে যে রেকর্ডটা চলতেছে। ওকে, এই আমি যে কথাগুলো বললাম এগুলো কিন্তু রেকর্ড হয়ে গেছে। ওকেতে চাপ দেবো আমরা। দেখেন আমাদের অডিও কিন্তু রেকর্ড হয়ে গেছে। এই যে অডিও একটা আইকন আসছে, এইখান থেকে আমরা এটাকে প্লে দিতে পারি। আমরা আবার একটা রেকর্ড করে দেখাচ্ছি। এখানে সেকেন্ড উঠতেছে এবং বোঝা যাচ্ছে যে রেকর্ডটা চলতেছে। ওকে, এই ঠিক আছে, এইভাবে আমরা অডিও অ্যাড করতে পারি। ওকে, তাইলে আমাদের কন্টেন্টের আইডিয়া মোটামুটি ক্লিয়ার, যে আমরা চাইলে এখানে টেক্সট অ্যাড করতে পারি, শেপ অ্যাড করতে পারি, আমাদের প্রয়োজন অনুসারে ছবি অ্যাড করতে পারি, তারপরে অডিও ভিডিও এগুলো আমরা অ্যাড করে ইউজ করতে পারি। এরপরে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে দেখেন ট্রানজিশনস অ্যান্ড অ্যানিমেশনস। এই দুইটা জিনিস আমি একটু সিম্পলি আপনাদেরকে শেয়ার করি, এরপর আমরা একটা স্লাইড বানানোর চেষ্টা করব। দেখেন ট্রানজিশন এবং অ্যানিমেশনের ভিতরে অনেকে মনে করে যে কোনটা ট্রানজিশন কোনটা অ্যানিমেশন, একটু গোলায় ফেলে। সহজ ভাষায় বলি, ট্রানজিশন হচ্ছে এক স্লাইড থেকে আরেক স্লাইডে যাইতে, কারণ যে এই স্লাইডে আছি এই স্লাইড থেকে আমি সেকেন্ড স্লাইডে যাব, এইখানে যে ইফেক্টটা তৈরি হয় বা অ্যানিমেশনটা আমরা দেখি সেটা হচ্ছে ট্রানজিশন। ওকে, এক স্লাইড থেকে আরেক স্লাইডে যাইতে যাওয়ার সময় যে স্লাইড অ্যানিমেশনটা হয় সেটা হচ্ছে আমার ট্রানজিশন। ওকে, এরপরে তাহলে অ্যানিমেশন কোনগুলা? অ্যানিমেশন হচ্ছে একটা স্লাইডে ঢোকার পর, ধরেন যে আমি এই স্লাইডে চলে আসছি, আসার পর এইটার যে এলিমেন্টগুলো আছে, ধরেন যে এখানে আমার টেক্সট আছে, এখানে ছবি আছে, এই টেক্সট ছবি বা আমার অন্যান্য কন্টেন্টগুলা যেভাবে অ্যানিমেটেড হয় বা যেই স্টাইলে আমরা অ্যানিমেশনগুলো দেই, সেইগুলো হচ্ছে আমি কন্ট্রোল করি অ্যানিমেশনস থেকে। দুইটার পার্থক্য আমাদের একটু বোঝা দরকার। একটা হচ্ছে স্লাইড থেকে স্লাইডে মুভ করার সময় যেই অ্যানিমেশনগুলো পাই সেটা হচ্ছে ট্রানজিশন। আর স্লাইডের ভিতরে গিয়ে স্লাইডের যে কন্টেন্ট আছে, টেক্সট হইতে পারে, শেপ হইতে পারে, ইমেজ হইতে পারে, টেবিল হইতে পারে, ঠিক আছে, যেই কোনো কন্টেন্ট আমি ধরে ধরে যখন অ্যানিমেশন করাবো বা ইফেক্ট দিব, তখন সেটা আমি কন্ট্রোল করতে পারি অ্যানিমেশনস থেকে। ওকে, এবার আমরা প্র্যাকটিক্যালি দেখি। কারণ যে এক স্লাইড থেকে আরেক স্লাইডে যাওয়ার জন্য আমাদের কি করতে হবে, একটা অ্যানিমেশন দিতে হবে। এখন যদি আমরা একটু স্লাইড শোতে যাই, খেয়াল করেন স্লাইড শোতে কিভাবে যায়। স্লাইড শোতে যাওয়ার জন্য এইখানে দেখেন, এই যে এখানে একটা স্লাইড শো বাটন আছে নিচে, অথবা আপনি কিবোর্ড থেকে F5 চাপতে পারেন। তাইলে আমার কিন্তু স্লাইড শো শুরু হয়ে গেছে। দেখেন ফুল স্ক্রিনে আমরা চলে আসছি। এবার আমি যখন নেক্সটে চাপ দিব, সেকেন্ড স্লাইডে আসলাম, আবার নেক্সটে চাপ দিলাম, থার্ড স্লাইডে আসলাম, আবার নেক্সটে চাপ দিলাম, শেষের স্লাইডে আমি চলে আসছি। তো এই যে একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডে যে আমরা যাচ্ছি, সিম্পল, এখানে কিন্তু কোনো অ্যানিমেশন নাই। সেই অ্যানিমেশনটা দিতে হইলে আমাদেরকে ট্রানজিশনে আসতে হবে। যেমন ধরেন যে আমি আপাতত একটা ট্রানজিশন এখান থেকে দিয়ে দিই, সেটা হচ্ছে এই গ্যালারি, হ্যাঁ, এটা দিয়ে দিলাম। দিয়ে আমি প্রত্যেকটাতে এটা অ্যাপ্লাই করে দিই, অ্যাপ্লাই টু অল। এই যে এখানে ট্রানজিশন থেকে যে কোনো একটা ট্রানজিশন আপনি ক্লিক করেন, ক্লিক করে এখান থেকে অ্যাপ্লাই টু অল, এটাতে চাপ দেন। ঠিক আছে, তাহলে সবগুলোতে আমার ট্রানজিশন অ্যাপ্লাই হয়ে গেল। আমরা স্লাইড শোতে যাই। দেখেন এখন কিন্তু সিম্পল, জাস্ট একটার পর একটা আসতেছে, বিষয়টা এরকম না, এখন অ্যানিমেশন হয়ে আসতেছে। ঠিক আছে, প্রত্যেকটাতে আমার একটা করে অ্যানিমেশন অ্যাড হয়ে গেছে। তো এইটা যে অ্যানিমেশনটা দিলাম এক স্লাইড থেকে আরেক স্লাইডে যাওয়ার জন্য যে অ্যানিমেশন, সেটাকে আমরা বলতেছি ট্রানজিশনস। ওকে, তো এখানে বেশ কিছু ট্রানজিশন আছে, যেটা আপনার ভালো লাগে সেটা ইউজ করতে পারেন। একটাই সব স্লাইডে দিতে পারেন, আবার চাইলে প্রত্যেকটাতে ইন্ডিভিজুয়াল দিতে পারেন। যেমন আমরা যদি প্রত্যেকটাতে ইন্ডিভিজুয়াল দিই, ফার্স্ট স্লাইডে আসলাম, ফার্স্ট স্লাইডে আইসা আমি চাচ্ছি যে এইখানে কোনো অ্যানিমেশন হবে না, প্রথম স্লাইড তো, অ্যানিমেশন আমি দিতে চাচ্ছি না। সেকেন্ড স্লাইডে আসলাম, এইখান থেকে আমি দিয়ে দিলাম ধরেন যে আহ, এই যে এইটা। থার্ড স্লাইডে আসলাম, থার্ড স্লাইডে এসে আমি হচ্ছে এইখান থেকে হচ্ছে এই এইটা দিয়ে দিলাম। ওকে, এইটাতে আমি রোটেট দিয়ে দিলাম, অথবা রোটেট না উইন্ডো দিয়ে দিই।
দেখেন আমার এখন প্রত্যেকটাতে আলাদা আলাদা স্লাইড অ্যাড করা আছে। আমি যদি স্লাইড শোতে যাই, প্রথমটাতে আমার কোনো, সরি স্লাইড না, অ্যানিমেশন, প্রথমটাতে আমাদের কোনো অ্যানিমেশন নেই। নেক্সট ক্লিক করলাম, এটাতে দেখেন এই অ্যানিমেশনটা এক রকমের। এরপরে আমরা পরেরটাতে আসি, এটা কিন্তু ডিফারেন্ট, দেখছেন? এরপর আরেকটাতে আসলাম, এটা আরেকটু ডিফারেন্ট। তো প্রত্যেকটা স্লাইডে আমরা ধরে ধরে ট্রানজিশন দিতে পারি, যে এই স্লাইড থেকে আরেক স্লাইডে যাওয়ার সময় অ্যানিমেশন কোনটা হবে, অথবা আমি সবগুলোতে একসাথে অ্যাপ্লাই করে দিতে পারি। দেখেন আমি যদি এইটাতে যে অ্যানিমেশনটা ইউজ করছি, সেটা যদি আমি সবগুলাতে অ্যাপ্লাই করতে চাই, তাহলে এইখানে ক্লিক করে এখান থেকে অ্যাপ্লাই টু অল দিয়ে দিব, তাহলে সবগুলোতে সেম অ্যানিমেশন পড়ে গেছে আমাদের। দেখেন, এই যে, ওকে, সবগুলোতে সেম, যদিও কন্টেন্টের কারণে বোঝা যাচ্ছে না, কারণ এই দুইটাতে আমার কোনো কন্টেন্টই নেই, এটাতে কন্টেন্ট আছে এই কারণে এটা বোঝা যাচ্ছে। তা আপনি যেটাই করেন, সেটাকে যদি আপনি সবগুলাতে অ্যাপ্লাই করতে চান, তাহলে এইখান থেকে অ্যাপ্লাই টু অল দিলেই আমরা সবগুলোতে ট্রানজিশন দিয়ে দিতে পারবো। এখানে কিছু কন্ট্রোল আছে, এগুলো আপনারা একটু দেখে নেবেন। এইখানে হচ্ছে সাউন্ড অ্যাড করতে পারেন, ডিউরেশন কত স্লো হবে বা ফাস্ট হবে, এটা অটোমেটিক আসবে কিনা, নাকি একটার পর একটা আসতেই থাকবে, এই জিনিসগুলো আপনারা একটু এখান থেকে কন্ট্রোল করতে পারেন। এবার আসেন অ্যানিমেশনসে চলে যাই আমরা। ট্রানজিশনের পর, যে আমি এই যে টেক্সটগুলো আছে, এই টেক্সটগুলোকে আমি চাইলে আমার মতো করে এনিমেট করতে পারি, ঠিক আছে? বা এখানে একটা শেপ আছে, শেপটাকে আমি এনিমেট করতে পারি, প্রত্যেকটাকে ধরে ধরে আমরা এনিমেট করতে পারি। তো সেটার জন্য কি করতে হবে, অ্যানিমেশনে চলে আসতে হবে, যেটাকে আপনি অ্যানিমেট করতে চান সেটাকে আগে সিলেক্ট করবেন, সিলেক্ট করে তারপরে এখান থেকে অ্যানিমেশন অ্যাপ্লাই করবেন। এইখানে সিম্পলি আপনাদেরকে একটা বিষয় বলি, অ্যানিমেশন আমাদের চার ধরনের হয়। একটা হচ্ছে এই এলিমেন্টটা, এই শেপটা আপনার স্লাইডে কিভাবে ঢুকবে। এরপরে হচ্ছে যদি অলরেডি স্লাইডে এই কন্টেন্টটা থেকে থাকে, তাহলে যদি ওই সময় কোনো অ্যানিমেশন দিতে চাই, সেটার একটা সুযোগ আছে। আরেকটা হচ্ছে আমি এটাকে যদি স্লাইড থেকে বের করে ফেলতে চাই, ধরেন যে অলরেডি আছে কিন্তু আমি এটাকে বের করে ফেলতে চাই, তখন আমরা এক্সিট অ্যানিমেশন ইউজ করতে পারি। তো এখানে দেখেন আমাদের টোটালি চার রকমের অ্যানিমেশন আছে: এন্ট্রান্স, এমফেসাইজ, এক্সিট, অ্যান্ড আরেকটা হচ্ছে মোশন পাথ। আমি যদি এক জায়গা থেকে আরেক জায়গাতে স্পেসিফিক ঘুরাইতে চাই, যে এটা এই জায়গা থেকে এই দিকে যাবে, এই জায়গা থেকে এই দিকে যাবে, ঠিক আছে? তো সেটা আমরা মোশন পাথ দিয়ে করতে পারি। তো এন্ট্রান্স, এমফেসাইজ এবং এক্সিট, এই তিন রকমের অ্যানিমেশন আছে। এই তিন রকমের প্রথমটার কাজ হচ্ছে, স্লাইডে যদি তাকে এন্ট্রি করাইতে চান, তাহলে এন্ট্রান্স এফেক্ট দিবেন। এমফেসাইজ, যদি অলরেডি একটা স্লাইডে আছে, সেটাকে আপনি একটু নাড়ায় চাড়ায় দেখে দিতে চান বা অ্যানিমেশন করতে চান, তাহলে এমফেসাইজের অ্যানিমেশনগুলো দিবেন। আর যদি এটাকে স্লাইড থেকে বের করে ফেলতে চান, তাহলে এক্সিট অ্যানিমেশনগুলো দিবেন। সহজ, ঠিক আছে? তো আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। ধরেন যে এটাকে আমি স্লাইডে ঢুকাইতে চাই, তখন আমরা এন্ট্রান্স এফেক্ট দেবো, ঠিক আছে? আমি ফ্লোটিং দিলাম, এই যে আস্তে করে চলে আসছে। এরপর আমি সেকেন্ড এই টেক্সটটাকে অ্যানিমেশন দিতে চাই, এইখান থেকে আমরা হচ্ছে দিয়ে দিলাম ধরেন যে জুম, ঠিক আছে? এরপর আমি যে ইমেজটা আছে আমার, এই ইমেজটাকেও একটা ইন্টারেস্ট এফেক্ট অ্যানিমেশন দিতে চাই, এখান থেকে ফেড আকারে দিয়ে দিলাম। তাহলে আমার কিন্তু তিনটা অ্যানিমেশন আমি দিয়ে দিলাম। এবার যদি আমি একটু স্লাইড শোতে যাই, দেখেন আমি এই স্লাইডে আসলাম, এরপরে আমার নেক্সট স্লাইড, এরপরে হচ্ছে আমার তারপরের স্লাইড। দেখেন 3 নম্বর স্লাইডে যে আসছি, 3 নম্বর স্লাইডে কিন্তু আমার কোনো কন্টেন্ট নাই। আমার এখানে কিন্তু শেপ ছিল, লেখা ছিল, ইমেজ ছিল। কারণ হচ্ছে বাই ডিফল্ট আমরা তো সবগুলাতে এন্ট্রেন্স এফেক্ট ইউজ করছি, আমার এটা হচ্ছে সবগুলো এন্ট্রি করবে। তো শুরুতেই যদি স্লাইডে থাকে তাহলে তো আর এন্ট্রি হইল না, এই কারণে সবগুলো স্লাইডের বাইরে আছে। আমি যখন নেক্সটে ক্লিক করলাম, এই যে দেখেন আমার কিন্তু প্রথমে শেপটা আসলো, আবার ক্লিক করলাম, এবার হচ্ছে আমার টেক্সটটা আসছে, আরেকটা ক্লিক করলাম, আমি হচ্ছে আমার ওই যে ইমেজটা পেয়ে গেলাম, ঠিক আছে? এইভাবে আমরা অ্যানিমেশন করতে পারি, প্রত্যেকটা এলিমেন্ট ধরে ধরে আমরা অ্যানিমেশন করতে পারি। তো অ্যানিমেশনের টাইপগুলো তো আমি বললাম, বিভিন্ন রকমের অ্যানিমেশন আছে। এগুলো আপনারা হচ্ছে একটু প্র্যাকটিক্যালি ট্রাই করবেন, যে কোন অ্যানিমেশনটা কেমন কাজ করতেছে, বাসায় বসে বসে একটু ট্রায়াল দিবেন। ওকে, এরপরে আমাদের আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে স্লাইড শো। আমি এই স্লাইড শো করতে পারি, যেমন অলরেডি আমরা দুইটা অপশন দেখাইছি, এইখান থেকে স্লাইড শো করতে পারি, অথবা F5, কিবোর্ডের F5 চাপতে পারি, তাহলে আমাদের স্লাইড শো শুরু হয়ে যায়।
অথবা এখান থেকে দেখেন দুইটা জিনিস আছে, ফ্রম বিগিনিং, শুরু থেকে। আমি এখন কিন্তু 3 নম্বর স্লাইডে আছি। তাহলে 3 নম্বর স্লাইড থেকে যদি প্রেজেন্টেশন শুরু করতে চাই তাহলে দিব ফ্রম ফ্রম কারেন্ট স্লাইড, এইটা। আর যদি 3 নম্বর স্লাইডে বা কয় নাম্বার স্লাইডে আছে এইসব বুঝি না আমি, আমি হচ্ছে সবসময় মানে এইখানে ফ্রম বিগিনিং এইখান থেকে স্লাইড শুরু করতে চাই, তাহলে এইটাতে চাপ দিব। অথবা দেখেন এখানে শর্টকাট দেখাচ্ছে ফ্রম বিগিনিং F5। তার মানে F5 যখন আমি চাপি তখন কিন্তু একেবারে শুরু থেকে স্লাইড শোটা শুরু হয়। আর যদি ফ্রম কারেন্ট স্লাইড দিই তাহলে আর প্রথম স্লাইড থেকে শুরু হবে না, আমি যে কয় নাম্বারে আছি সেই কয় নাম্বার থেকে শুরু হবে। শর্টকাটে আপনারা Shift F5 চাপতে পারেন, তাইলে রানিং যে স্লাইড আছে সেই স্লাইড থেকে আমাদের অ্যানিমেশন শুরু হবে। ওকে, তো আমরা একটু সাম আপ করি, তারপরে আমরা দু একটা স্লাইড তৈরি করা যায় কিনা, এরপর আপনাদের প্রশ্নোত্তরের একটু সুযোগ দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা হচ্ছে প্রথমে হোমে আসলাম, হোম থেকে এসে কিভাবে নতুন স্লাইড তৈরি করতে হয় সেটা দেখলাম। স্লাইডের লেআউট আছে বিভিন্ন রকমের, লেআউটগুলো আমরা ইউজ করতে পারি সেইগুলো দেখলাম। এরপরে আমরা হচ্ছে স্লাইডের ডিজাইন করা শিখলাম, সেটা ব্যাকগ্রাউন্ড ইউজ করা অথবা থিম ইউজ করা। থিম ইউজ করতে পারি অথবা নিজেদের মতো করে কাস্টম ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারি। ব্যাকগ্রাউন্ডে আবার সলিড ব্যাকগ্রাউন্ড যে কোনো একটা কালার অথবা দুই তিনটা কালার দিয়ে তৈরি করতে পারি। অথবা হচ্ছে আমি যে কোনো একটা ছবি দিয়ে আমি ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারি। আবার কিছু প্যাটার্ন আছে সেইগুলো দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারি। ওকে, এরপরে আমরা হচ্ছে যে এই জিনিসটা দেখলাম সেটা হচ্ছে আমাদের কন্টেন্ট দেখলাম। আমাদের পাওয়ার পয়েন্টে তো শুধু ডিজাইন ব্যাকগ্রাউন্ড ডিজাইন করলে হবে না, আমাদের এখানে টেক্সট লাগবে, ইমেজ লাগবে, হ্যাঁ, তারপরে শেপ লাগবে, টেবিল লাগবে, এই জিনিসগুলো লাগবে, অডিও ভিডিও অ্যাড করা লাগতে পারে, সেইগুলো আমরা ইনসার্ট থেকে অ্যাড করলাম। অ্যান্ড ফাইনালি আমরা হচ্ছে এটাকে ইন্টারাক্টিভ করার জন্য স্লাইডে ট্রানজিশন দিলাম এবং স্লাইডের ভেতরে কন্টেন্টগুলো যেগুলো আছে সেগুলোকে আমরা অ্যানিমেশন দেওয়ার চেষ্টা করলাম। তো চলেন এবার আমরা হচ্ছে প্র্যাকটিক্যালি একটা স্লাইড ডিজাইন করি। এই যে এখন একটু আগে আমরা যেটা করলাম এটা তো কোথাও প্রেজেন্ট করার মতো না, আমি জাস্ট এক একটা জিনিস আপনাদেরকে দেখাইলাম যাতে কোথায় কি আছে এবং টুলসগুলো কিভাবে কাজ করে সেইগুলো হয়। একটা প্রেজেন্টেশন তো এরকম হইতে পারে না, তাই না? তো আমরা একটা প্রেজেন্টেশন বানানোর চেষ্টা করি সিম্পলের ভিতরে, ঠিক আছে? এবং আমরা এখানে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে মানে পিওর জিরো থেকে ডিজাইন, আমরা কোনো লেআউট ইউজ করবো না, লেআউট ইউজ না করে জাস্ট শেপ, টেক্সট, ইমেজ এইগুলো ব্যবহার করে কিভাবে একটা স্লাইড তৈরি করা যায়। ওকে, এই পার্টটা একটু খেয়াল করেন। এই পার্টটা খেয়াল করলে এই যে আগে একটু আগে আমরা যা যা আপনাদেরকে শিখাইলাম এইগুলোর একেবারে প্র্যাকটিক্যাল পার্টটা আপনারা এখন হাতে কলমে একটু দেখবেন। ওকে, তো আমরা লেআউট থেকে এটাকে ব্ল্যাঙ্ক লেআউট করে ফেললাম প্রথমেই, কারণ আমরা হচ্ছে একেবারে নিজেদের মতো করে কাজ করতে চাই। তো আমরা হচ্ছে ধরেন যে সূরা আসরের একটা স্লাইড তৈরি করব, সূরা আসর বাংলা, এটা লিখে সার্চ দিই, তাহলে এখানে অনেক কোরআনের অনেক ওয়েবসাইট চলে আসছে। আমরা এখান থেকে আহ, যে কোনো একটা সাইটে চলে আসলাম। তা আমরা হচ্ছে সূরা আসর, সূরা আল আসর 103 নম্বর সূরা, এটাকে এইখানে পেস্ট করে দিলাম। তাহলে আমাদের লেখা চলে আসছে। তো লেখার কালার হচ্ছে সাদা, এই কারণে এখানে বোঝা যাচ্ছে না, আমরা ক্লিয়ার অল ফরম্যাটিং এ দিয়ে দিই। সাদা হয়েছে কেন? সাদা হয়েছে হচ্ছে ওয়েবসাইটে কালারটা সাদা ছিল, এই যে দেখেন, এই কারণে এখানেও কিন্তু সাদা চলে আসছে। আমরা এখান থেকে কি করলাম, ক্লিয়ার অল ফরম্যাটিং, ওয়েবসাইটে যত স্টাইল ছিল সবগুলা রিমুভ করে ফেললাম। ঠিক আছে, এরপরে সূরা আসর লিখলাম। এরপরে হচ্ছে আমি যদি আসরের ডিটেলস দিতে চাই সেইগুলাও দিতে পারি, যে সূরা নাম্বার 103 মাক্কি, হ্যাঁ, সেইগুলো আমরা এখানে অ্যাড করতে পারি। তো এটাকে আমরা হচ্ছে ইয়া দিয়ে দিলাম, ক্লিয়ার অল ফরম্যাটিং, এবং মাক্কি এটাকে আমরা এভাবে দিয়ে দিলাম, সূরা নং দিয়ে দিই এখানে, সূরা নং 103 মাক্কি। ওকে, তো আমরা ক্লিয়ার অল ফরম্যাটিং আবার এটাকে মেরে দিলাম। তো এখন আসেন একটা ডিজাইনে আপনার সবচাইতে ভাইটাল পার্ট হচ্ছে আপনার টেক্সট বা টাইপোগ্রাফি। লেখাটাকে যদি আপনি ফুটাইতে পারেন তাহলে আপনার 80% কাজ হয়ে গেছে। ঠিক আছে, বাকিটা আপনি শেপ দিয়ে, প্যাটার্ন দিয়ে কভার করবেন, ইমেজ দিয়ে কভার করবেন। কিন্তু আপনার লেখাটা যদি সুন্দর না হয়, এখন দেখেন আমি যদি এই অবস্থায় রেখা দিই জিনিসটা হইলো, মানে সিম্পল একটা, মানে এটা দেখতে খুব একটা সুন্দর লাগতেছে না। তো এখন কি করতে হবে, একটা টেক্সট বা টাইপোগ্রাফিটাকে সাজানোর জন্য খুব ইম্পর্টেন্ট হচ্ছে তিনটা জিনিস, একটু খেয়াল করেন। এক হচ্ছে এটার ফন্ট, এটার এই লেখাটার ফন্ট,
দ্বিতীয় হচ্ছে এটার কালার, ব্যাকগ্রাউন্ডের সাথে আপনার কালারটা কন্ট্রাস্ট মিলতেছে কিনা, বা আপনার লেখাটা বোঝা যাচ্ছে কিনা। দুই, তৃতীয় হচ্ছে আপনার অ্যালাইনমেন্ট, এই লেখাটা কোন পজিশনে, কোন অ্যালাইনমেন্টে বসা দরকার, সেই অ্যালাইনমেন্টে আপনি ঠিকঠাক মতো বসাইছেন কিনা। এই তিনটা জিনিস যদি আমরা ঠিক করতে পারি, তাহলে আপনার লেখা নিয়ে বা টাইপোগ্রাফি নিয়ে আপনার আর কোনো টেনশন নাই। তো টাইপোগ্রাফি যদি কমপ্লিট হয়ে যায় বা লেখাগুলো সুন্দরভাবে সাজিয়ে ফেলতে পারেন, তাহলে আপনার আগেই বলছি আমরা 80% কভার এখানে, বাকি 20% আমরা এফোর্ট দিব। ওকে, তাহলে আমরা তিনটা জিনিস যে বললাম, সেই তিনটা জিনিস আমরা একটু খেয়াল করি। এক হচ্ছে এটা ফন্টটা, তো এই ফন্টে আমরা রাখবো না প্রথম কথা। এই ফন্টটাকে আমরা ঠিক করব। আমরা এখান থেকে দেখি আমাদের হিন্দ শিলিগুড়ি আছে কিনা। হিন্দ শিলিগুড়ি আছে, আমরা হিন্দ শিলিগুড়ি ব্যবহার করলাম, এবং বোল্ড যেটা আছে সেটা ব্যবহার করলাম। এবং এটা যেহেতু টাইটেল স্লাইড, এটাই আমাদের মূল টপিক, এটাকে আমাদের ফন্ট সাইজটা বড় করতে হবে। ঠিক আছে, ফন্ট সাইজ আমরা একটু বড় করে দিই, এখানে একটু জায়গা দিয়ে দিলাম। এবার আমি এটাকে সেন্টার অ্যালাইনমেন্ট করে দিলাম। ঠিক আছে, তো শুধুমাত্র টেক্সট সেন্টার অ্যালাইনমেন্টে করলে হবে না, আমার হচ্ছে এই ফুল শেপটাকে আমি সেন্টার অ্যালাইনমেন্টে নিয়ে আসতে চাই। দেখেন আমি যখন এটা মুভ করতেছি, তখন কিন্তু আমাকে ইনস্ট্রাকশন দিচ্ছে এই যে সেন্টারে আসছে। ঠিক আছে, এরপর আসেন এটাকে আমরা একটু ফরম্যাটিং করি। আমরা এখান থেকে এটাকে সোলাইমানি লিপি দিয়ে দিই, সোলাইমানি লিপি দিয়ে দিলাম। এটার ফন্টটাকেও একটু বড় করি। ঠিক আছে, এটাকেও সেন্টার অ্যালাইনমেন্ট করলাম, এখান থেকে এটাকে এই যে এটার নিচে নিয়ে আসলাম। এবার এই দুইটাকে একসাথে ধরলাম, ধরে আমি ওভারঅল এই দুইটাকে মাঝখানে নিয়ে আসলাম। দেখেন আমি কোনো ডিজাইন করলাম না, শুধুমাত্র লেখাটাকে সাজাইলাম। ঠিক আছে, এটাও কি খারাপ লাগতেছে খুব, সাদার ভিতরে, সিম্পল। তো যদি আপনি লেখাটাকে সাজাইতে পারেন, একটু আগে কি অবস্থা ছিল আর এখন আমরা জাস্ট লেখাটাকে সাজাইলাম, তাতেই কিন্তু একটা ডিফারেন্ট বা একটা পার্থক্য বোঝা যাচ্ছে। ঠিক আছে, এবার আসেন আমি এইটাকে যদি একটা ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করে জাস্ট একটা শেপ দিয়ে দেখাই যে আমি কিছু অ্যাড করিনি, একটা শেপ দেবো জাস্ট। ইনসার্ট, এখান থেকে আমি একটা শেপ অ্যাড করে দিলাম। ডিজাইনের তো শেষ নেই, ডিজাইন আপনি আপনার মতো করে যত ইচ্ছা, যত সুন্দরভাবে ডিজাইন করতে পারেন তত ভালো। ঠিক আছে, আমি সিম্পলের ভিতরে কিছু জিনিস জাস্ট দেখাচ্ছি যে এটাকে খুব সহজেই আপনি সুন্দর ইন্টারাক্টিভ করতে পারেন। তো এটা যেহেতু আমি লেখাটাকে লেখাটার নিচে দিব, তাহলে আমার কি করতে হবে, নিচে নিয়ে গেলাম। এবং এইটার কালারটা দেখেন, একটা স্লাইডে, একটা প্রেজেন্টেশনের স্লাইডে আপনি বেজ দুইটা কালারের ভিতরে কাজ করতে পারলে সবচেয়ে ভালো। ধরেন যে আপনি টার্গেট করছেন যে আমি সিম্পল, এখান থেকে আমি একটা কালার দিই, আউটলাইন, কোনো আউটলাইন দিলাম না আমি এখানে, শেপ ফিল, আমি এখান থেকে ধরেন এই কালারের ভিতরে আমি এই ডিজাইনগুলো করে ফেলবো। ঠিক আছে, তাহলে আপনার সবকিছুই, আপনার পুরো থিমে এই কালারের রিফ্লেকশনটা থাকা দরকার। আপনি অনেক বেশি কালারফুল ডিজাইন করার দরকার নেই, সিম্পলের ভিতরে রাখেন। এখন কালারের ক্ষেত্রে আপনি ব্যাকগ্রাউন্ড এবং ফরগ্রাউন্ড জিনিসটা, আইডিয়াটা একটু বোঝা দরকার। ধরেন যে আমি এইখানে ব্যাকগ্রাউন্ডে যেই শেপের কালার যেটা দিছি, এইখানে এসা টেক্সটের কালার দুইটা একটু ডার্ক টাইপের কালার হয়ে গেছে। ডার্ক কোনটা, লাইট কোনটা, এটা বুঝছেন তো, ডার্ক এবং লাইট। দেখেন আমি যখন এইখানে কালার দিতে যাই, প্রত্যেকটা কালারের দুইটা মোড আছে। এই যে এইখানে উপরের দিকের গুলো হচ্ছে লাইট, আর নিচের দিকের গুলো হচ্ছে ডার্ক, একটু কালো কালো টাইপের আর কি। ঠিক আছে, তো উপরের দিকের গুলা একটু ডার্ক, নিচের দিকের গুলা আমার হচ্ছে, সরি, উপরের দিকের গুলা লাইট, নিচের দিকের গুলা ডার্ক। তো ধরেন যে আমি এই সবুজ কালারের ভিতরে কাজ করতে চাই, এখন সবুজও ডার্ক, কালোও তো ডার্ক। এই কারণে আমি কি করব, ডার্ক কালারের উপরে কোনো টেক্সট যদি দিতে চাই, তাহলে লাইট কালারের টেক্সট দিব। তো কালার, টেক্সটের কালার আমি এখান থেকে দিয়ে দিলাম হচ্ছে সাদা। তাহলে দেখেন এই জিনিসটা একেবারে পারফেক্টলি ক্লিয়ার বোঝা যাচ্ছে। তা আমি যদি F5-এ চাপি, এটা দেখেন ফার্স্ট স্লাইড আমার, আর এটা হচ্ছে আমার সেকেন্ড স্লাইড। তো দুইটার ভিতরে পার্থক্য কি, আমি জাস্ট একটা শেপ অ্যাড করছি, এবং দুইটাতে কিন্তু আহামরি কিছুই করিনি, টেক্সটটাকে জাস্ট ঠিক অ্যালাইনমেন্টে আমরা একটু বসানোর চেষ্টা করছি। ঠিক আছে, তো এটা খুবই চোখে লাগতেছে। আমরা একটু যদি লাইট কালার ইউজ করি এখানে, তাহলে ভালো হয়। সবুজের ভিতরে ইউজ করলাম লাইট কালার। তা আমি যদি লাইট কালার শেপ ব্যবহার করি, তাহলে লেখাটাকে অবশ্যই আমি ডার্ক কালার দিয়ে দিব। সেটা আপনি যেটা দেন সমস্যা নেই, এটাও দিতে পারেন আপনি। তাহলে সিম্পলের ভিতরে আমরা একটা ডিজাইন করলাম। এবার আসেন যে আমরা হচ্ছে, যদি আমাদের হাতে সময় কম, আমরা হচ্ছে এই এই একটার এই দুইটা ডিজাইন করছি। এবার আমরা সূরা আসরের
আসর শুরু করছি না, সূরা আসরের প্রথম আয়াত যেটা আছে সেটাকে আমরা কপি করে নিয়ে আসি, এবং আমরা সাদা কালার সিম্পলের ভিতরেই আমরা একটু ডিজাইনগুলো কমপ্লিট করার চেষ্টা করতেছি। তো এখানে তো টেক্সট দিয়ে অলরেডি আমরা একটা ট্রাই করলাম, এবার আমরা একটা ইমেজ ট্রাই করি। অল আসর মানে হচ্ছে কি আমার সময়ের কসম। ওকে, তো এই যে সময়ের কসম আমি এখানে বুঝাইতে চাইতেছি, তাহলে এইবার আমি সরাসরি টেক্সট অ্যাড না করে টেক্সটের পাশাপাশি আমি একটা ইমেজও অ্যাড করতে চাই। তাহলে ধরেন যে সময়ের কসম, আমি একটা টাইম ইমেজ সার্চ করি, ইমেজেসে আসেন, এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর ইমেজ আসে, তা আমি এইটাকে ইউজ করতে চাই আমার স্লাইডে। ঠিক আছে, এটা বোঝা যাচ্ছে যে সময় চলে যাচ্ছে। ওকে, এটাকে আমরা কপি করি, কপি ইমেজ, এইখানে এসে পেস্ট করে দিই। তো এখানে আমি দেখেন এই এই স্লাইডটাকে আমি দুই তিনটা স্টাইলে সাজাই। প্রথম কথা হচ্ছে এখান থেকে আমি এই ছবিটাকে এক পাশে রেখে আরেক পাশে আমার টেক্সটগুলোকে ফুটাই তুলবো। ঠিক আছে, তো এত বড় ছবি তো আমার দরকার নেই, কারণ আমি 50% জায়গাতে আমি এটাকে ইউজ করব। তা আমি হচ্ছে এটার দুই পাশ থেকে একটু ক্রপ করে দিব। পিকচার ফরম্যাট কিভাবে ক্রপ করতে হয় এগুলো মাইক্রোসফট ওয়ার্ডে আমরা দেখে আসছি। এই ক্রপে চাপ দিব, এখান থেকে আমার এত অংশ দরকার নেই, এইখান থেকে আমার এত দরকার নেই। ঠিক আছে, এই যে এইটুকু দিয়ে, অথবা আমি হচ্ছে এইদিকে আর একটু বাড়ায়া এদিকে আর একটু কমেও রাখতে পারি, যাতে এই জিনিসটা মাঝখানে থাকে। Okay? এই, তাহলে আমি এই পাশে এই ছবিটাকে সেট করলাম, বাকি এইখানে আমার হচ্ছে আহ, যে টেক্সট আছে সেটা আমি এখানে অ্যাপ্লাই করব। তো এখানে টেক্সট আছে কি আমার হচ্ছে সূরা আসরের যে টেক্সটটা ছিল, প্রথমে আমি আরবিটা নিয়ে আসি, আল আসর, এটা এসে এখানে পেস্ট করে দিই, আল আসর চলে আসছে আমার এখানে। তো এটা যেহেতু আয়াত, আমি একটু ফন্ট সাইজটা বড় করে দিলাম, বেশি বড় করা দরকার নেই আমার, কারণ হচ্ছে আমার তো সেম স্টাইলে আরো কিছু জিনিস আসবে। এরপরে সময়ের কসম, এটার বাংলা অনুবাদ নিয়ে আসলাম আমরা এখানে। এটাকে আমরা হচ্ছে সোলাইমানি লিপি দিয়ে দিলাম, ফন্ট সাইজটা একটু বড় করে দিই, আল আসর, সময়ের কসম। ওকে, এবার এটা সম্পর্কে আমি সংক্ষেপে কিছু কথা আমি এখানে লিখে দিতে চাই। ফুল ডিটেলস তো দেওয়া যাবে না, কারণ ডিটেলস তো আমি আলোচনা করব, তাই না? এই, এইটাকে আমরা হচ্ছে ক্লিয়ার অল ফরম্যাটিং দিয়ে দিলাম, এবং এইখান থেকে সোলাইমানি লিপি দিয়ে দিলাম। সোলাইমানি লিপিতে একটু সমস্যা আছে, আমরা তার চাইতে সুকুনি ওএমজে দিই। ঠিক আছে, এবং এটাকে আমি জাস্টিফাই করে দিই। ওকে, তা আমি এটাকে মাঝখানে রাখলাম। এটাকে আমি চাইলে হিন্দ শিলিগুড়ি দিতে পারি, যেহেতু এটা আমার টাইটেল, এবং এটাকে আমরা বোল্ড করে দিলাম, সময়ের কসম, এবং এটা হচ্ছে আমার আয়াত। তো এই তিনটা জিনিস মিলে আমার হচ্ছে টেক্সট গুলা শেষ হইলো। আমরা উপরে আরেকটা জিনিস দিতে চাই, সেটা হচ্ছে এটা যে 1 নম্বর আহ, আয়াত, সেটা আমরা 01 দিয়ে দিতে চাই। তো এটা বাংলারই 01, তো হিন্দ শিলিগুড়িতে দিতে পারি, অথবা আমি এটাকে বাংলায় সুন্দর বোঝানোর জন্য সুতুনি ওএমজে এই ফন্টটা ইউজ করতে পারি। তো সরাসরি আমি এটা যদি 1 লিখে দিই, তার চাইতে বেটার হচ্ছে আমি এখানে একটা শেপের ভিতরে, রাউন্ড শেপের ভিতরে দিয়ে দিই। ওকে, শেপ ফিল, আমরা সিম্পল একটা ফিল দিই, আউটলাইন, নো আউটলাইন, কোনো আউটলাইন রাখলাম না, এবং এটাকে সবার শেষে পাঠিয়ে দিলাম। ওকে, তো আসেন এটা আমরা এত বড় রাখতে চাই না, একটু ছোট রাখতে চাই। আর এই যে যে ওয়ান যেটা আছে এটাকে শেপের মাঝখানে নিয়ে নিলাম। তো দেখেন এই আমার স্লাইড ডিজাইন কমপ্লিট, একজ্যাক্ট মাঝখানে যায় নাই, আমরা হচ্ছে আরেকটু এটাকে এদিকে দিয়ে দিলাম। এই দুইটাকে আমি চাইলে আলাদা গ্রুপ করে রাখতে পারি, কোনো সমস্যা নেই। তা আমরা সিম্পলের ভিতরে দেখেন এক পাশে আমি ছবিটা ইউজ করলাম, আরেক পাশে হচ্ছে আমার টেক্সটগুলো রাখলাম। তো আগেই বলছি, আপনি টেক্সটটাকে যদি ঠিকঠাক মতো অ্যালাইন করতে পারেন তাহলে আপনার কাজ কিন্তু ওকে, তাহলে আপনি দেখবেন যে আপনি ঝামেলায় পড়তেছেন না। এটা একটা স্টাইল গেল। অথবা
এইটাকে যদি আমি এরকম করতাম যে আমি এই ইমেজটাকে ফুল স্ক্রিনে দিয়ে দিতে পারতাম। ঠিক আছে, আমরা আরেকটা স্লাইড নিই, আমাদের হাতে যদিও সময় কম। এক কাজ করা যাইতে পারে, আমরা মূল ক্লাসটা শেষ করে ফেলি। আহ, দেখেন, আরেকটা স্লাইড আমরা একটু জাস্ট ইউজ করব। আমাদের হচ্ছে পরের যে আয়াতটা আছে, ইন্নাল ইনসানা লাফি খুসর। ঠিক আছে, এইটাকে আমরা দিয়ে দিই। আমি জাস্ট টেক্সট অ্যাড করলাম এখানে, সেন্টার এলিমেন্টে এটার ফন্ট সাইজ একটু বড় করে দিলাম। পাশাপাশি আমি হচ্ছে বাংলা, নিশ্চয়ই সকল মানুষ ক্ষতিগ্রস্ত। ঠিক আছে, ক্ষতিগ্রস্ত অবস্থায় নিপতিত, এটাকে আমি, এটাকে সেন্টার অ্যালাইনমেন্ট দিয়ে দিলাম। তো এখন আমরা যেটা চাচ্ছি, এই যে ওয়ান যেটা ছিল, সেটাকে আমরা একটু আহ ই করব, সরি, কপি করে নিয়ে আসি, কারণ আমি এই এই স্টাইলটা সবগুলা স্লাইডে ইউজ করতে চাই। কন্ট্রোল সি, এখানে এসে কন্ট্রোল ভি চাপলাম, তাহলে এখানে জাস্ট একের জায়গায় দুই দিয়ে দিই আমি। ফাইন। তো এটা কোথায় আছে সেটা পরের বিষয়, আমার লেখাগুলো রেডি। আমি এখানে হচ্ছে এটাকে এখানে শিলিগুড়ি দিয়ে দিই। ফাইন। আর আমি এখান থেকে কিছু টেক্সট নিয়ে আসতে পারি চাইলে, এটা তাফসির আর কি। তো এটা তো আমি র্যান্ডমলি পিক করতেছি, আপনারা তো র্যান্ডমলি পিক করবেন না, আপনারা অবশ্যই চিন্তা ভাবনা করে আনবেন যে এখানে আসলে কি আনা যায়। ঠিক আছে, এটাকে আমি হচ্ছে সুতুনি ওএম দিয়ে দিলাম, আর এখান থেকে কালার দিয়ে দিলাম ব্ল্যাক, এখান থেকে জাস্টিফাই। তো তিনটা লেখা যদিও এখন এলোমেলো আছে, আমি চাচ্ছি এখানে একটা ছবি অ্যাড করতে। ধরেন যে আমি কোরআনের একটা ছবি নিয়ে আসি, আল কোরআন। ওকে, তো কোরআনের একটা ছবি আমি ওইখানে দিতে চাই, ধরেন যে এই ছবিটা আমি দিব। ওকে, এটাকে আমি হচ্ছে কপি দিই, কপি ইমেজ দিয়ে এইটাকে এবার আমি এক পাশে ইউজ করতে চাই না, আমি একেবারে ফুল ব্যাকগ্রাউন্ডে এটাকে ইউজ করতে চাই। ঠিক আছে, এই যে আমি ফুল ব্যাকগ্রাউন্ডে এটা দিয়ে দিলাম। এবার এটাকে আমি ব্যাকগ্রাউন্ডে যেহেতু দিচ্ছি, পিকচার ফরম্যাট থেকে এটাকে একেবারে সেন্ড টু ব্যাক সবগুলার নিচে ফেলাই দিলাম। কিন্তু সমস্যাটা হচ্ছে কি, আমি তো সবগুলার নিচে ফেলাই দিলাম, কিন্তু আমার লেখা তো বোঝা যাচ্ছে না। তো এই অবস্থায় আমি কি করব? এই অবস্থায় আমাদের দুইটা সমাধান, দুইটার যে কোনো একটা আমরা এখানে করব। ফার্স্ট হচ্ছে আমি দেখব যে আমার লেখার কালার চেঞ্জ করে এই লেখাগুলো ফুটতেছে কিনা। যদি সেটা না ফুটে, মাস্ট আমাকে একটা শেপের সাহায্য নিতে হবে। ঠিক আছে, তো এই দুইটার যে কোনো একটা কাজ আমাকে করতে হবে। ক্লিয়ার? তো দেখেন, আমরা যদি এটাকে সেন্টারেও রাখি সমস্যা নাই, কিন্তু এই লেখাটা ফোটাইতে হলে সরাসরি, যেহেতু এখানে একটু ডার্ক টাইপের কালার, আমরা লাইট কালার দিয়ে দেখি টেক্সটের কালারটা, এখান থেকে সাদা দিয়ে দিলাম। তারপরেও ক্লিয়ার না, কারণ এখানে এমন কন্ট্রাস্টের একটা ছবি নিছি যেখানে লাইট কালারও আছে, ডার্ক কালারও আছে। এবার আপনি টেক্সটের কালার যেটাই দিবেন, ফুটবে না, ক্লিয়ার হবে না। তো এই কেসটাতে আমরা কি করব, আমরা হচ্ছে মাস্ট একটা শেপের সহযোগিতা নিব। ইনসার্ট শেপ, টেক্সটের ব্যাকগ্রাউন্ডে আমি একটা শেপ দিয়ে দিব, তাহলে আমাদের জন্য এই লেখাটা স্পষ্ট হবে। তো আমরা হচ্ছে এটাকে আহ, প্রথমে টু ব্যাক দিয়ে দিই, তারপরে আবার হচ্ছে একটুখানি ব্রিং ফরওয়ার্ড, মানে ইমেজের উপরে আনলাম আর কি। ঠিক আছে, তো এখন দেখেন আমার লেখা কিন্তু ক্লিয়ার, স্পষ্ট বোঝা যাচ্ছে। তো এবার আমি এইখানে এমন একটা কালারই ব্যবহার করব যেটা ইমেজের সাথে একটু যায়, তাহলে আমাদের জন্য জিনিসটা সুন্দর লাগবে। এখান থেকে আমরা ধরেন যে দিয়ে দিলাম শেপ ফিল, এই যে আই ড্রপার, আই ড্রপার দিয়ে এই কালারটা দিয়ে দিলাম। বা আমি এইখান থেকে ভিন্ন ডিফারেন্ট একটা কালার পিক করতে পারি, যে এই এই টাইপের একটা কালার দিয়ে দিলাম। তো আপনি যেই কালারই দেন ইমেজের সাথে রিলেভেন্ট থাকুক। আবার এখান থেকে আপনি যেটা করতে পারেন, হচ্ছে মোর গ্রেডিয়েন্ট ফিল্ডে আসেন, এখান থেকে তো কালার পিক করতেই পারেন, পাশাপাশি এই যে এইখানে ক্লিক করেন, এইখানে দেখেন আমাদের হচ্ছে ফিল কালার, ট্রান্সপারেন্সি আবার কমাইতে বাড়াইতে পারবেন। তো আমি এখানে একটা কালার দিছি, ঠিক আছে, পিছনে যাতে আমার ইমেজটাও স্পষ্ট বোঝা যায়। দুইটা জিনিসই আমার জরুরি। ঠিক আছে, তো ধরেন যে আমি এখান থেকে কালার সিলেক্ট করলাম হচ্ছে আই ড্রপার দিয়ে, এই যে এখান থেকে ডার্কেস্ট একটু টাইপের কালার, অথবা হ্যাঁ, এটার এবার আমি যদি হালকা করে ট্রান্সপারেন্সিটা কমাই দিই, তাহলেই কিন্তু জিনিসটা, আমার ইমেজটাও বোঝা যাচ্ছে, লেখাটাও বোঝা যাচ্ছে, সবকিছুই বোঝা যাচ্ছে। ক্লিয়ার? তো আমরা আর ডিপে না যাই, এইগুলাকেও আমরা একটা শেপের ভিতরে ইউজ করতে পারলে তখন জিনিসটা সুন্দর হবে।
তো আমি কেসটা দেখাইলাম, কোনটা দেখানোর চেষ্টা করলাম, যদি এটা ফোটে নাই এখনো পর্যন্ত, এটা নিয়ে কাজ করতে হবে। আমি যেটা দেখানোর চেষ্টা করলাম সেটা হচ্ছে, আপনার এই রকমের যদি কোনো একটা ছবির উপরে লেখা ফোটাইতে চান, তখন আপনার ওয়ে হচ্ছে, ইমেজ যদি কন্ট্রাস্ট বেশি থাকে, ইমেজে মাল্টিপল কালার থাকে, কিছু লাইট আছে কিছু ডার্ক আছে, তাহলে সরাসরি একটা লেখাকে কিন্তু আপনি ফুটাইতে পারবেন না। তখন আপনার এই যে কোনো একটা শেপের হেল্প নিতে হবে। সেটা যে একটা রেক্টেঙ্গেলই হইতে হবে বিষয়টা এরকম না। আপনি এখান থেকে কাস্টমাইজ যে কোনো একটা শেপ ইনসার্ট করতে পারেন। যেমন ধরেন যে আমি এখান থেকে এই কার্ভ শেপটা দিলাম, যাতে মানুষ বুঝতেই না পারে যে আমি তাকে লেখাটা বোঝানোর জন্য এই কাজটা করছি। ঠিক আছে, দেখেন আমি এই এই শেপটা দিয়ে আমি কাজটা করলাম। তো এটা মনে হবে যে আমি একটা ডিজাইন করছি। এখান থেকে শেপ, আউটলাইন, নো আউটলাইন করে দিলাম, এবং এটাকে আমি সবগুলা নিচে নিয়ে যাই সেন্ড টু ব্যাক, তবে ইমেজের উপরে থাকবে আমার সেন্ড টু ব্যাক এবং ব্রিং ফরওয়ার্ড। তাহলে ইমেজের উপরে শুধু থাকলো। এটার আমি হচ্ছে ফিল কালারটা চেঞ্জ করে এরকম একটা কালার দিলাম, এবং এইটার হচ্ছে ট্রান্সপারেন্সি হালকা একটু কমাই দিলাম। তাহলে এতে কি হইলো, আমার ওভারঅল আমি যদি স্লাইড শোতে যাই, ওভারঅল কিন্তু আমার একটা শেপ পড়ে গেছে। শেপের নিচে ইমেজটাও হালকা করে বোঝা যাচ্ছে, আবার লেখাটাও বোঝা যাচ্ছে। লেখাটা নিয়ে আরেকটু কাজ করতে হবে। আর এইখানে তো আমি আরেকটা শেপ দিয়ে দিছিলাম। এই ফরম্যাটে চাইলে আপনারা লেখা ফুটাইতে পারেন একটা ইমেজের ভিতরে। আরেকটা জিনিস বললাম যে আমরা তো চাইলে যে কোনো একটা পার্টে ছবিটাকে রাইখা আরেকটা পার্টে আমার টেক্সটগুলোকে ফুটাইতে পারি। ওকে, তো এই ছিল মোটামুটি আজকের ক্লাসের মূল কনসেপ্ট। আমরা পাওয়ার পয়েন্টে মোটামুটি সবকিছুই সিম্পলের ভিতরে কভার করার চেষ্টা করছি। যদি পাওয়ার পয়েন্টের ভিতরে যদি 8 থেকে 10টা ক্লাস থাকতো, তখন যে যত ডিটেলস দেখানো যেত, আমরা হচ্ছে অত ডিটেলসে তো যাওয়ার সুযোগ নেই। আমরা যেটা দেখলাম যে অন্ততপক্ষে পাওয়ার পয়েন্ট আপনারা ইউজ করতে পারতেছেন এই পার্টটা। তো আমরা আর রিপিট করব না, অলরেডি আমরা ক্লাসে কি কি শিখছি সেগুলো নিয়ে বেশ কয়েকবার রিপিট করছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা হ্যান্ড রেজ করতে পারেন। স্যার, বলেন। স্যার এখানে কি ছবির কন্ট্রাস্ট কমানো যায়? মানে হ্যাঁ, পিছনে যে ছবিটা ছিল ওইটার কন্ট্রাস্ট কি কমানো যায়? হ্যাঁ, এটা নিয়ে কাজ করা যায়। পিকচার ফরম্যাটে আছেন, এখান থেকে অ্যাডজাস্টে আসেন। অ্যাডজাস্টে এগুলো মাইক্রোসফট ওয়ার্ডেও আছে, এখানেও আছে একই সিস্টেম। কারেকশনের সুযোগ আছে এখান থেকে। ঠিক আছে, কালার কারেকশন করার সুযোগ আছে। ট্রান্সপারেন্সি এইখান থেকে আপনি এই যে এই করে দিতে পারেন, যে ট্রান্সপারেন্সি আমি কমাই দিলাম। তাইলে এটাও একটা সমাধান হইতে পারে, যে ওপাসিটি বা ট্রান্সপারেন্সি আমি কমাই দিলাম। তাইলে কি হবে, এইটার যে কালারগুলো আছে, কালারগুলো আর আগের মতো গর্জিয়াস থাকবে না। ঠিক আছে, ট্রান্সপারেন্সি কমে গেলে তখন জি। এই আপনি একটা লেখা খুব সহজে ফুটাইতে পারবেন। আচ্ছা স্যার, এই টাইপিং সম্পর্কে একটা প্রশ্ন ছিল আর কি। আচ্ছা, পাওয়ার পয়েন্ট সম্পর্কে প্রশ্নগুলো আগে একটু শেষ করে ফেলি। জি স্যার। যে পাওয়ার পয়েন্ট নিয়ে আর কারো কোনো প্রশ্ন আছে? মুজাহিদ ভাই বলেন। ভাই ওই টেক্সট যখন করেছেন তখন মানে বারবার কপি করছেন, এটা কিভাবে করছেন? কপি তো আমি ওয়েবসাইট থেকে কপি করলাম। না, আপনার ওই লেখাটা যখন করছেন টেক্সট বক্সে, যে কোনো লেখায় যে এটা যেমন লিখছেন টেক্সট বক্সে লিখছেন, তো হ্যাঁ, এরকম ভাবে আরেকটা যখন লিখবেন এটা কপি কিভাবে করবেন এই সেম জিনিসটাই? এই সেম জিনিসটা কন্ট্রোল চেপে ধরে এটাকে ধরে টান দিতে পারেন, তাহলে আরেকটা কপি হবে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে সব, এখানে তো কয়েকটা আছে টেক্সট বক্স, সবগুলো হ্যাঁ, একসাথে কিভাবে মুভ করবেন? এই যে শিফট ধরে প্রথমে এটা তো সিলেক্ট করছেন, এরপর শিফট ধরে এটাতে চাপ দেন, তাহলে দুইটা একসাথে সিলেক্ট হয়েছে, দেখছেন? শিফট ধরে এটাতে চাপ দেন, তাহলে তিনটা একসাথে সিলেক্ট। আবার শিফট ধরে এটাতে চাপ দেন, তাহলে আমার সবগুলো একসাথে সিলেক্ট হলো। এবার আপনি মুভ করেন। এটা কি গ্রুপ করে করা যায়? না, গ্রুপ গ্রুপ করেও করা যায়। গ্রুপ করতে গেলেও তো আপনাকে আগে সিলেক্ট করতে হবে। গ্রুপ ছাড়াও আপনি সিলেক্ট করেই মুভ করতে পারেন। এমএস ওয়ার্ডের মতো গ্রুপ করা যাবে? হ্যাঁ, হ্যাঁ, এমএস ওয়ার্ডের মতো গ্রুপ করা যায়। সিলেক্ট করেন সবগুলা, সিলেক্ট করে শেপ ফরম্যাটে আসেন। এই যে এখানে দেখেন গ্রুপ আছে, সব গ্রুপ করে ফেলছেন। এবার আপনি গ্রুপ ধরে মুভ করতে পারবেন। আর আরেকটা বিষয় হচ্ছে ভাই, এখানে সোরা আল আসরের যে স্লাইডটা শুরু করছেন, এর আগে যে যতগুলো স্লাইড ছিল ওটি একসাথে কিভাবে রিমুভ করলেন আবার এখানে আসলেন? ও আচ্ছা, আমি রিমুভ করি নাই, ওইগুলো আরেকটা ফাইলে আছে। আমি কন্ট্রোল এন চেপে নতুন একটা স্লাইড তৈরি করছি। কন্ট্রোল এন। ও, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। হ্যাঁ, আর কারো কোনো প্রশ্ন আছে পাওয়ার পয়েন্ট কেন্দ্রিক? স্যার, গ্রুপ
করতে গেলে সবসময় কি এই যে টেক্সট গুলো একসাথে লাগানো থাকতে হবে, টেক্সট বক্স গুলো? না না, লাগানো থাকতে হবে না। যে কোনো জায়গার টেক্সট আপনি, যেমন ধরেন যে আপনি গ্রুপ করতে যাচ্ছেন সূরা এই আসর আরবি লেখাটা আর এই বাংলা লেখাটা, আমি মাঝখানে এটাকে অ্যাড করবো না। জি। দুইটাকে শিফট ধরে জাস্ট ক্লিক করেন, তাইলেই একসাথে সিলেক্ট হয়েছে। এবার আপনি গ্রুপ করতে পারেন। মানে এটা কোথায় আছে সেটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে আপনি এই দুইটা একসাথে সিলেক্ট করছেন কিনা। ধন্যবাদ। জি, পাওয়ার পয়েন্ট কেন্দ্রিক আর কারো কোনো প্রশ্ন না থাকলে তাহলে ভাই, মানে টাইপিং নিয়ে একটা প্রশ্ন করতে চাইছিলেন, টাইপিং নিয়ে বলেন। স্যার, রেফ দিয়ে বর্ণনা লেখে, বর্ণনা মানে বিজয় কেমনে লেখে আমি লিখতে পারতেছিলাম না। বর্ণনা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তা আমরা ওয়ার্ডে গিয়ে দেখো, শান্তিতে দেখানো যাবে, পাওয়ার পয়েন্টেও দেখানো যাবে, কোনো সমস্যা নেই। তো বিজয় লিখতেছেন মানে আমরা হচ্ছে এখান থেকে সুতুনিয়াম যে সিলেক্ট করে দিই না, এই যে সুতুনিয়াম যে দিয়ে দিলাম। এবার আমরা বিজয় লেখা শুরু করি। তো বিজয় লেখার জন্য অল্টার কন্ট্রোল বি চাপছেন, বর্ণনা, এই যে স্যার, আমি রেফ লিখ- হচ্ছে, আমি লিখতে পারতেছি না, আপনি কিভাবে লিখছেন এটা? এটা হচ্ছে ব মানে জি। এইচ, জি। মূর্ধন্য মানে শিফট বি, জি। তারপরে রেফটা হচ্ছে শিফট এ। শিফট এ। হ্যাঁ, কিন্তু স্যার আমি শিফট এ করার পরও আমার এখানে এভাবে আসতেছে না। আসতেছে না কেন? শেয়ার করেন তো স্ক্রিনটা। অটো কারেকশন অন করা আছে নাকি? আপনার পিজে প্যানেলটা একটু ওপেন করেন তো। ওকে, লেখেন। ব লেখেন আগে। এই যে আপনি তো ইয়েতে চলে গেছেন, ইউনিকোডে। ইউনিকোডে এখানে হবে না? ইউনিকোডে হবে, দেখেন ওই যে হর্ষন্ত দেন এবার, ব। তারপরে ন দেন। প্রথম- ব না, প্রথমে র। হ্যাঁ। না, বর্ণনা দিতে গেলে তো প্রথমে ব দিবেন, মানে শুধু রেপটার জন্য বলছি ব। হ্যাঁ, দেন এবার। র। দেন এবার, দেন না আপনি, হর্ষন্ত দেন, দেন এবার। এই যে রেপ হয়েছে। কিন্তু ইউনিকোডে লিখলে ব চলে গেছে আমার। তো চলে গেছে। আপনি তো আপনি কি ইউজ করতেছেন? ইউনিক, বিজয় ইউনিকোড নাকি হচ্ছে অভ্র ইউজ করতেছেন আবার? ইউনিকোড বিজয়। বিজয় ইউনিকোড লিখলে তাহলে চলে যাবে কেন? আপনি কাটেন, কাইটা আর লেখেন ওই যে আবার। ফন্ট বক্সে ফন্ট চেঞ্জ হয়ে গেছে, নির্মলা ইউআই হয়ে গেছে। ওই যে ইউনিকোডে চলে গেছে না, এখানে অটোমেটিক ওই নির্মলা চলে আসছে। আচ্ছা। কারণ সুতুন হবে হবে, আপনি ভয় পাবেন না। আপনি সুতুনিয়াম যে সিলেক্ট করে বিজয় দিয়ে লেখেন, তাহলে হচ্ছে এই যে আমি যেভাবে দেখালাম সেভাবে হবে। আর যদি ইউনিকোডে লেখেন তাহলে ওই যে আমি রেপ দিয়ে তারপরে লেখেন। অথবা ইউনিকোডেও কিন্তু বিজয় ইউনিকোডে ওই শিফটে চাপলে রেপ হয়। ঠিক আছে, আর কয়দিন এই করেন, প্র্যাকটিস করেন, হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, এক ভাই মেবি এক্সেল নিয়ে একটা প্রশ্ন করছেন, আপনি একটু কথা বলার সুযোগ আছে এখান থেকে? তো পুরোপুরি বুঝতেছি না।
এটা কি গ্রেট মানে কাজ করতেছে না? ইফ গ্রেটার দেন F15, ওই যে F15 দিয়ে দিলে তো A+ আউটপুট আসবে না। ভুল আছে তো আপনার ফর্মুলায়। গ্রেটার দেন অর ইকুয়াল 200, 150। ওরে ভাই, নেক্সট ক্লাসে প্রশ্নটা করেন, আজকে অলরেডি লেট হয়ে গেছে। দেখাবো না ইনশাল্লাহ, হ্যাঁ। ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের ক্লাস আমরা এখানেই শেষ করতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।